হুম, এই যে শুনছেন। আপনাকে বলছি, আমাদের মনে ক্যানভাস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন না প্লিজ। এই খ্যাত, বেয়াদব ছেলে একটা, দেখে চলতে পারিস না? ঢাকা ভার্সিটির ভিপি আর যুবনেতার মধ্যে অনেক ঝামেলা চলছে। ঝামেলাটা আজকের নয়, বহু আগে থেকেই চলে আসছে। ভিপির লোকেরা পুরো ভার্সিটি কন্ট্রোলে রাখে, যুবনেতারাও বা কম কিসে। আশেপাশের সব লোকেদের এক জায়গায় করে ঝামেলা বাঁধিয়েছে একটাই নেশা, সেটা হলো ক্ষমতা দখলের প্রচেষ্টা। ক্ষমতা মানুষকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। কথায় আছে না, জোর যার মুলুক তার। কিন্তু দুনিয়াতে টাকা যার মূল্য তার। মানুষের টাকার পিছনে ছোটে, কিন্তু টাকা তাহলে কার পিছনে ছোটে? টাকা যার পিছনে ছোটে সেই হলো আসল ক্ষমতাবান, আর সেই হলো রাজা। ভার্সিটির গেটের সামনে আগের রাতে দুজন ভিপির দলের লোকেদের লাশ ফেলে রেখে গিয়েছে কারা। ভিপির সন্দেহ যুবনেতার লোকেরাই এটা করেছে। তাই নিয়ে ভার্সিটির সামনের রাস্তায় বিশাল ঝামেলা। সেই ঝামেলা পোহাচ্ছে সাধারণ মানুষ। পুলিশও আসছে না এখানে, কারণ যে আসুক, কেউ বাধা দিলে তাকে মরতেই হবে। পুলিশদেরও তো প্রাণের মায়া আছে নাকি? পুলিশ আসেনি ঝামেলা থামাতে। সাধারণ কোনো লোকও এগিয়ে আসছে না। জ্যাম বেঁধে আছে, সবাই রিকশাতে বসে আটকা পড়েছে। দূরের একটা রিকশাতে সদ্য নতুন অ্যাডমিট হওয়া, নতুন শহরে আসা একটা ছেলে বসে বারবার রিকশা মামার কাছে সময় জানতে চাইছে। রিকশা মামা বিরক্ত হয়ে বলেই ফেলে, হুর মিয়া, জানতো অল্প ভাড়া দিয়া নাইমা হাইটটা যান। ছেলেটা ঠিক সেটাই করলো। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটা শুরু করে। বেশ কিছু সময় পর ভার্সিটির সামনে এসে পৌঁছলো। কিন্তু এখানে আরও বেশি জ্যাম, ভিড় আর ঝামেলা লেগে আছে। বিচার চাই, বিচার চাই মিছিলে চারপাশ যেন বিদঘুটে মনে হলো ছেলেটার কাছে। ছেলেটা দেখতে বেশ আবাগোপা, মাথায় কিছুটা বড় চুল। এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ভয়ে কেউ হেঁটেও যাচ্ছে না। কিন্তু ছেলেটা ঠিক ভিড়ের মাঝখান থেকে হেঁটে চলে যাচ্ছে। একটা ছেলে তাকে টের পেল, চিল্লিয়ে ডাকলো, ওই ব্যাগ ঝোলানো বয়, এদিকে আয়। ছেলেটা স্থির হয়ে দাঁড়ালো, কারণ সে বুঝে ফেলেছে ওরা তাকেই ডাকছে। ছেলেটা তবুও ইশারায় বোঝালো নিজেকে ডাকছে কিনা। লোকটা বলল, হ্যাঁ, তোকেই ডাকছি, এদিকে আয়। ছেলেটা সামনে এগিয়ে আসলো। কতগুলো ছেলে হাতে পিস্তল, লোহার রড আর দামি হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি ডাক দিয়েছিল তিনি ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, বাবা, তোমার নাম কি গো? জি ভাই, আমার নাম নিলয়। বাহ, নামটা তো মিষ্টি। তা বাবু, তুমি কোথায় যাচ্ছ? জি, ভার্সিটিতে। ওই জানিস না, আজকে কিছু খোলা হবে না। আজকে আমাদের মিছিল চলবে, আর এখানে থাকা যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই মিছিলে থাকবে। কারো এখান থেকে যাওয়ার অনুমতি নেই। যে যাবে তাকে গুলি করে মারবো, বুঝেছিস? যা, পিছনে যেয়ে দাঁড়া। কিন্তু আমার মোটা গোছের জাহিদ নামের একটা ছেলে নিলয়ের গালে কষে একটা চড় বসিয়ে দিল। বাকি ছেলেগুলো সবাই হো হো করে হাসতে থাকে। নিলয়ের গালে আরও একটা চড় দিতে যাবে জাহিদ, তার আগেই সোহাগ নামের নেতা টাইপ একটা ছেলে বলল, আহ জাহিদ, এখন কোনো মারামারি নয়। রিফাত ভাইয়ের অনুমতি ছাড়া কেউ লাশ ফেলবে না এখন। বাদ দে, ওই চান্দু, যা লোকগুলোর মধ্যে যেয়ে দাঁড়া। সোহাগের কথা শুনে নিলয় ভিড়ের মধ্যে এসে দাঁড়ালো। না চাইতেও সবাই রিফাত ভাই নামে জয় মিছিল করছে। চিৎকার করে সবাই রিফাত ভাই করছে। মিছিল শুরু হবে। ঠিক এমন সময় কে যেন গাড়ি নিয়ে আসলো। মাস্তান ছেলেগুলো সেদিকে ব্যস্ত হয়ে পড়ে, আর নিলয় ঠিক এটারই সুযোগে সেখান থেকে বেশ জোরে হেঁটে, বলা যায় দৌড়ে ভার্সিটিতে এসে পৌঁছয়। কোনো দিক না তাকিয়ে ও ভয়ে এক প্রকার দৌড়তে থাকে। কোনো একটা ছেলেকে দাঁড় করিয়ে জানতে চাইলো ওর ক্লাসরুমের নাম্বারটা কত নম্বর ফ্লোর। কিন্তু ছেলেটা বলার আগেই নিলয় থেকে চলে যায়। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে। অনার্সে থার্ড ইয়ারের ক্লাস করবে বলে রুম খুঁজছে সে, কিন্তু নিলয়কে কেউই হেল্প করছে না, কারণ সবাই নিলয় ঢিলে ঢালা পোশাকের দিকে তাকিয়ে কোনো কথাই বলছে না।
কেমন যেন সবাই নাক সিটকাচ্ছে। এমনিতে বাইরে ঝামেলা, তার উপর এমন উদ্ভট দেখতে ছেলেটাকে দেখে সবাই মজা নিতে থাকে, কারণ সবার কাছে নিলয় একজন খ্যাত ছেলে হয়ে গেছে। নিলয় এগিয়ে যায়, কেউ ওর সাথে ঠিকমতো কথা বলছে না। শেষে বিরক্ত ও হাঁপিয়ে যে একটা বেঞ্চে বসলো। বসার পরে শুনতে পেল, ও ভাই, ফুল নেবেন নাকি? নিলয় তাকিয়ে দেখে একটা পিচ্চি মেয়ে ফুল নিয়ে এসেছে। এমনিতেই নিলয় রুম খুঁজে পাচ্ছে না, তার উপরে ফুলওয়ালি। ঝাড়ি দিতে যাবে তার আগেই মেয়েটি বলল, কি নতুন নাকি? ক্লাসরুম খুঁজে পাচ্ছেন না? কোন তো দেহি, কোন ডিপ ডিপ ডিপার্টমেন্ট। হ্যাঁ, কোথায় যাবেন? সাইকোলজি ডিপার্টমেন্ট। তা তুই শুনে কি করবি? আমি ফুল তো সব ক্লাসে যে বেচা আসি, সবাই আমারে চয়েস করে, তাই আমার কোনো বাধা নেই। এই রুম তো 4 তলাতে, ডান দিকে দেখুন পাইবেন। ফুলওয়ালির কথা শুনে নিলয় তাড়াতাড়ি সেদিকে যেতে থাকে। 4 তলায় উঠে ডান পাশের দিকে যেতেই দেখে 28 নম্বর রুম। নিলয় বেশ তাড়াতাড়ি ওর রুমের দিকে এগিয়ে যেতে থাকে, যেন কোনো দিক ওর নজর নেই। খুব কষ্টে যখন নিজের ক্লাসরুম খুঁজে পেয়েছে, তাই তাড়াতাড়ি রুমে ঢুকতে যাবে এমন সময় একটা মেয়ের পায়ে সামান্য পাড়া দিয়ে ফেললো ও। নিলয় কিছু বোঝার আগেই শুনতে পেল, এই বেয়াদব খ্যাত একটা ছেলে, চোখে দেখিস না? নিলয় একটু ঘুরে তাকায়। একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো অমায়িক সুন্দর, গলার ভয়েসটাও যেন বেশ মুগ্ধকর। নিলয় একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে যাবে তার আগেই মেয়েটা চিৎকার করে বলল, ছাগলের মতো চেয়ে আছিস কেন? কখনো কি মেয়েদের দিকে তাকাস নাই? তাকাবি কি করে? পোশাক দেখে বোঝা যাচ্ছে মেয়ে। কেন ছেলেদের দিকেও তোর তাকানোর ক্ষমতা নেই? কোথা থেকে যে সব আসে, যত সব। সকাল সকাল এসব খ্যাত মার্কা ছেলেদের দেখি গাটা জ্বলে গেল। নিলয় কিছুই বলল না। মেয়েটার দিক থেকে চোখ না সরিয়েই মুচকি হেসে সেখান থেকে চলে যায় নিজের ক্লাসে। নিলয় বুঝে গিয়েছে এখানে কথা না বলাটাই শ্রেয়। কথা বললে না জানি আবার কি নাকি শুনতে হবে তাকে। এমনিতেই নিলয় শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। ক্লাসে এসে দাঁড়াতেই সবাই নিলয়ের দিকে হাঁ দৃষ্টিতে চেয়ে রইল। নিলয় চুপচাপ মাথা নিচু করে ক্লাসের একদম শেষের 2টা বেঞ্চের আগেরটাতে বসলো। নিলয় একটু স্বস্তির শ্বাস ফেলল। একটা ঝামেলা থেকে সে কোনো রকমে পালিয়ে এসেছে, সোহাগদের কথা ভাবছে। কিছু সময় পর নিলয় দেখলো সেই মেয়েটা, মানে যে কিছুক্ষণ আগে অপমান করলো, তিনি নিলয়ের 2 বেঞ্চ আগে এসে বসেছে। নিলয় মনে মনে বলল, তার মানে আমরা সেম ক্লাসে? প্রতিদিন কি অপমানিত হতে হবে আমার? যথারীতি ঠিক সময়ে ক্লাস শুরু হলো। নিলয় ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করছে। কয়েক মিনিট পর নিলয় দেখলো ওর সামনের বেঞ্চের একটা ছেলে ওই অপমানিত করা মেয়েটার গায়ে কাগজ ছুঁড়ে মারছে। মেয়েটা সাথে সাথে ঘুরে তাকালো। নিলয় এমন কাণ্ড দেখে মুচকি হাসছে। মেয়েটা নিলয়কে অবাক করে দিয়ে উঠে দাঁড়ালো। জোরে জোরে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই ছেলেটা আমার গায়ে কাগজ ছুঁড়ে মেরেছে। কোন ছেলে? ওই যে ওই ছেলেটা, চোখে গোল চশমা পরা, চুলে তেল দেওয়া, দেখতে খ্যাত। নিলয়ের কিছু বোঝার আগেই স্যার এসে দাঁড়ালো ওদের পাশে। পিছনে থাকা ওই ছেলেগুলো বলা শুরু করে, স্যার, আমরাও দেখেছি ওই ছেলেটা এমন করেছে। স্যার নিলয়কে দাঁড় করিয়ে অনেক অপমানজনক কথা শুনিয়ে গেল। নিলয়কে কিছু বলারও সুযোগ দিল না। সে ধপ করে বেঞ্চে বসে পড়ল। একটা ছেলে নিলয়ের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, কি মামা, কেমন দিলাম? নিলয় ক্লাস না করেই বের হয়ে চলে আসে। বাইরে এসে ও শহীদ মিনারের উপর বসলো। অনেক মন খারাপ নিলয়ের। কত কষ্ট করে ভার্সিটিতে এসেছে, একটা মেয়ে কত কথা শোনালো, স্যারও অনেক বকেছে তাকে, আর বেয়াদব ছেলেগুলো টিটকারি মেরেছে। নিলয় মন খারাপ করে সিঁড়ির উপর এসে বসেছে। তখনই অনুভব করলো পাশে কে যেন এসে বসলো। নিলয় ঘুরে তাকাই, দেখে সেই ফুলওয়ালি বসেছে। নিলয় বলল, কি ব্যাপার ফুলওয়ালি, এই 2টো ফুল এখনো বিক্রি হয়নি? আমার নাম ফুলাউলি না, আমার নাম মাহি। ও, বাইরে মারামারি হইতাছে, এমন অবস্থায় বের হইলে কুত্তাগুলা গুলি কইরা মারবো,
ওদের মনে মায়া দয়া নাই, যাকে সামনে পাই তারই মাইরা ফেলে। তুই এত কিছু জানিস কি করে? প্রতিদিন তো এগুলেন দেখি। নিলয় আর মাহি গল্প করছে, হঠাৎ কতগুলো বাইক ভার্সিটির মধ্যে প্রবেশ করলো। ওই ছেলেগুলোর মধ্যে দুজন ছেলে দুটো বাইকে করে আসলো। মাহি বলল, জলদি লুকায়া করে, ওরা বিপির লোক, ওদের কথা না শুনলে মারবে খুব। কেন ওদের সবাই ভয় পায়? হ্যাঁ অনেক। আমি ভয় পাবো না। চুপ করেন, আহেন আমার লাগে। মাহি নিলয়ের হাত ধরে মিনারের পিছনে নিয়ে চলে যায়। গাড়িগুলো মাঠের মধ্যে এসে থামলো। বাইকের উপর দাঁড়িয়ে নোমান নামের একটা ছেলে হ্যান্ড মাইক নিয়ে বলল, ভার্সিটির সকল ছাত্র ও ছাত্রীরা, আপনারা নিশ্চয় জানেন আমাদের দুজন লোকদের মেরে ফেলা হয়েছে। তাই আমাদের বিপি একটি মিটিং আয়োজন করেছে। আপনাদের সবাইকে যেতে হবে, কারণ ভার্সিটি আমাদের, আর এখানে সব কিছু চলবে আমাদের কথা মতো। নোমান কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। মাহি নিলয়কে সামনে নিয়ে আসলো। মাহি বলল, যাক, বাইচা গেছি। ওরা আজকে কাউরে কিছু বলে নেই। যাই হোক, এইবার আমার বাড়িতে যাওন লাগবো। কষ্ট হয়েছিল দেখা এখানে রোজ আইসা বসি। আপনি আমার জায়গাতে এসে বইসা ছিলেন, এখন যাই। মাহি কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিলয়ও আর দাঁড়ায় না, ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে। পরের দিন নিলয় ভার্সিটিতে আসলো। ভিপির লোকেরা ভার্সিটির গেটের সামনে দাঁড়ানো। যে ঢুকছে তার হাত চেক করে তারপর ভিতরে যেতে দিচ্ছে। নিলয় তার মতো করে হেঁটে ভার্সিটির দরজা ক্রস করবে, তার আগেই সোহাগ ডাকলো নিলয়কে। নিলয় তাড়াতাড়ি সেদিকে তাকালো। ওই চান্দু, এদিকে আয়। নিলয় সেখানে যেয়ে দাঁড়ায়। জাহিদ এসে নিলয়ের হাত চেক করতেই বলল, ভাই, ও কাল দুপুরের মিটিংয়ে ছিল না, আমরা যে হাতে ছিল দিয়েছিলাম সেটা নেই। নোমান এগিয়ে আসে, নিলয় শার্টের কলার টেনে ধরে বলে, তুই না এই ভার্সিটিতে পড়িস? জি ভাই। আমাদের বিপিকে চিনিস? না ভাই, আমি তো নতুন। চুপ শালা বাই, তোকে এখানে ফেলে বুট জুতা দিয়ে চটকানি দেব। তুই কেন মিটিংয়ে যাস নাই? বাবা বলছিল ঠিকমতো পড়াশোনা করতে, তাই এসব ভালো লাগে না। থরে এখানে কাপড় খুলে বসিয়ে রাখবো। কি হয়েছে, চিৎকার করছিস কেন? ভাই, ও কাল মিটিং ছিল না। সোহাগ এসে নিলয়ের চোখ থেকে চশমা খুলে নিল। সোহাগের চোখে নীল রঙের চশমা। নিলয়ের চশমা খুলে নিজের শার্টের হাতা দিয়ে মুছে নিল। তারপর আবারও নিলয়ের চোখে পরিয়ে দিয়ে বলল, কালকে মিটিং ছিল, তোদের সবাইকে বলা হয়েছিল। যারা গিয়েছিল তাদেরকে মার্ক করে রেখেছিলাম। ওদিকে তাকা, তুই ভার্সিটিতে নতুন, ভিপিকেও চিনিস না। যা, আজকে ছেড়ে দিলাম, পড়াশোনা কর, তারপর ভাইয়ের ডাকে আসিস। নিলয় সোহাগের কথা শুনে দূরে তাকালো। কয়েকজনকে খালি গায়ে মাঠের মধ্যে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। নিলয় কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে আসলো নিজের ক্লাসে। ক্লাসে বসে আছে সেই বেঞ্চটাতেও। স্যারের লেকচার খুব মনোযোগ দিয়ে শুনছে। আর সেই গতকালকের মেয়েটি বসেছে আজ ফার্স্ট বেঞ্চে। স্যার বলল, আচ্ছা বলো তো, তোমরা যারা শিক্ষিত তারা বেশি মূর্খ, কথাটা কি সত্য? যদি সত্য হয় তাহলে এর কারণটা কি? হঠাৎ করে স্যারের মাইন্ড প্রসেসের প্রশ্ন শুনে নিলয় সহ সবাই চুপ হয়ে গেল। নিলয় উত্তর শোনার অপেক্ষা করছে। স্যার সবার দিকে একবার তাকালো, আর নিলয়ও সবার দিকে তাকাচ্ছে। তখনই স্যার সেই মেয়েটিকে বলল, আচ্ছা নেহা, তুমি তো ফার্স্ট গার্ল, তো এই কথাটার লজিক কি বলো? নিলয় মনে মনে বলল, তাহলে মেয়েটার নাম নেহা? নিলয় উৎসুক দৃষ্টিতে চাইল। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়, স্যারের দিকে তাকিয়ে আমতা আমতা করা শুরু করলো। তবে স্যার অনেকের কাছেই কথাটির ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু সবাই কেমন যেন চুপ হয়ে যায়। সবার উপর স্যার বিরক্ত হয়ে যায়। সাধারণ একটা প্রশ্ন কেউ লজিক দিয়ে বোঝাতেই পারছে না। নিলয়ও ঠিক এটা ভেবেই মুচকি হাসল। তবে এটা স্যারের চোখ এড়ালো না। তাই স্যার সবাইকে চুপ থাকতে বলে নিলয়ের দিকে জোরে বলল, এই ছেলে, নাম কি তোমার? হ্যাঁ, চোখে চশমা, উঠে দাঁড়াও। নিলয়। হাসলে কেন?
সে চুপ হয়ে থাকে। বেয়াদব ছেলে, পড়াশোনা তো করবে না, ক্লাসে বেয়াদবি করবে। বলো তো, আমি মনে করি শিক্ষিত মানুষই মূর্খ হয় বেশি। কথাটা কি সত্যি? যদি সত্য হয় তাহলে কারণ কি? স্যারের প্রশ্ন শুনে মাথাটা নিচু করলো নিলয়, ব্যাগের দিকে তাকিয়ে থাকে। স্যার আরও রেগেছে, ঝাড়ি দিয়ে আবারও বললেন, জানি তো পারবা না, কেন আসো সব ক্লাসে? যত সব বেয়াদব ছেলে। জি স্যার, আমিও আপনার মতোই মনে করি শিক্ষিতরা সবচেয়ে বেশি মূর্খ। কারণ শিক্ষিত ব্যক্তিরা সাধারণ থাকতে চায় না, তারা চায় অসাধারণ মতো হতে। সবার সামনে নিজেকে একটু বেশি অসাধারণ করতে চায়। আর এই অসাধারণের রাস্তায় বিরতভাবে দৌড়াতে দৌড়াতে তারা এমন এক সময়ের অবস্থান হয় তাদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তখন তারা শুধু নিজের অর্থটাকে প্রাধান্য দেয়, আর সেক্ষেত্রে কম জানে বা জানেও না। সে জ্ঞানীও হয়ে থাকে। প্রত্যেকটা মানুষই জ্ঞানী। যারা কম জানে তারা হলো সাধারণ, আর সাধারণ হতে পারে না। এটা একটা আর্ট, তাই তারা তাদের ধর্মীয় আচরণ বিধিতে মেনে চলে। সৃষ্টিকর্তার কাছে ভয় করে। অপরাধীকে যারা বেশি সঙ্গে দেয় তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, ফলে তারা তাদের ধর্মকে ভুলে যেতে বসে। এই কারণেই তারা অবশ্যই মূর্খ। নিলয় কথাগুলো তাড়াতাড়ি বলে শেষ করলো। কথাগুলো বলার পর সবার দিকে তাকায়ও, দেখে সবাই নিলয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুহাদ স্যার নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়ের বলা কথাগুলো ওনার বেশ পছন্দ হয়েছে। এরকম একটা ছেলে এমন করে কথা বলবে কেউ তো বুঝতেও পারেনি। নিলয় চুপ হয়ে রইল। স্যার বললেন, তুমি তো বেশ সুন্দর করে কথা বললে, যাক ভালো লাগলো। নিলয় কিছু বলল না। এভাবেই ক্লাস শেষ হয়। কয়েকটা ক্লাস করে নিলয় বাইরে বের হলো। মাহিকে এক জায়গায় বসে খাবার খেতে দেখলো। এখানে আসার পর নিলয়ের সাথে কেবলমাত্র মাহি নামের ফুলওয়ালি মেয়েটাই কথা বলেছে। মাহিকে ওর বেশ পছন্দ হয়েছে। নিলয় তাই সেদিকে যাচ্ছে। মাহির পাশে এসে দাঁড়ালো। একটা রুটি আর একটু আলু ভাজি দিয়ে খাবার খাচ্ছে। নিলয় মাহিকে বলল, কিরে, তুই এই সময় এখানে বসে খাচ্ছিস? কি করব, একটু কাজ আসিল। আপনি খাইছেন নাকি? আমার কথা ছাড়, তোর বাড়িতে কে কে থাকে? আমার কেউ থাকে না, এক খালার লগে থাকি। হেই আমারে ফুল বিক্রি করাতে পাঠাই। কেন, তোর মা বাবা কোথায়? কি জানি, মইরা গেছে হয়তো, জানি না। খালা কয় আমারে নাকি রাস্তার পাশে আমার মা হইলা রাইখা গেছিল। আমার বাবাকে কেউ জানে না। বস্তির লোকেরা আমারে জারস মাইয়া বইলেও ডাকে। নিলয় কিছু বলল না। মাহি সেখান থেকে উঠে চলে গেল। মাহি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে নিলয়। বসা থেকে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে আসতেই সে দেখলো একটা ছেলে ওর দিকে বেশ জোরে দৌড়ে আসছে। ছেলেটার কাঁধে ব্যাগ। নিলয়ের সামনে এসে ছেলেটা বলল, হ্যালো, আমি রকি, তোমার নাম কি? নিলয় কিছু বলল না। রকির দিকে একবার তাকালো। বেশ স্টাইলিশ একটা ছেলে রকি। নিলয়ের সাথে এসে এভাবে কথা বলবে ভাবা যায় না, কারণ নিলয় খ্যাত দেখতে। নিলয় কিছু বলার আগেই রকি বলল, আমি জানি তোমার নাম নিলয়, তুমি তো কোনো দিকে তাকাওই না। আমিও তোমার ক্লাসেই পড়ি, বন্ধু হবে? না। কেন? বন্ধু এত সহজে হওয়া যায় না। চেষ্টা তো করতেই পারি। বন্ধুত্ব আর ভালোবাসা দুটো শুরুর আগে জেনে বুঝি। যদি ভালো মনে হয় তখন করতে হয়। জানি, আর এটাও জানি তোমার ব্যক্তিত্ব বোধ অনেক বেশি। স্যারের কাছে কথা বলার ধরন দেখলেই তো বোঝা যায়, এজন্যে বন্ধুত্ব করতে এসেছি। আচ্ছা। নিলয় আর কিছু বলল না। সে হনহন করে হেঁটে চলে যায়। রকি কেবল নিলয় চলে যাওয়াটা দেখছে। তারপর পরের দিন নিলয় ভার্সিটিতে বসে আছে। ভিপি ছেলেটা আসলো ভার্সিটিতে। সব ছেলে মেয়েকে মাঠের মধ্যে ডাকলো। নিলয় সেদিকে খেয়াল করেনি। ও ব্যাগ থেকে সাইকোলজির বই বের করে পড়ার চেষ্টা করছে। সোহাগ একটা মাইক নিয়ে বলল, সামনে আমাদের ডাকসু নির্বাচন, সেখানে আমাদের জেতা চাই। আমাদের দলের সাথে সবাইকে যেন উপস্থিত দেখি। সবার উপর আমাদের লোকেরা নজর রাখবে। সবাই সোহাগের বক্তব্য শুনতে থাকে। হঠাৎ নোমান দেখে নিলয় ছাড়া সব ছেলে মেয়ে তাদের কথা শুনছে ভিড় জমিয়ে, কিন্তু নিলয় চুপচাপ মাঠের একদিকে বসে বই নিয়ে পড়ছে। নোমান, জাহিদ আর ফাহাদ আসলো নিলয়ের সামনে।
নিলয়ের হাত থেকে বইটা নিয়ে গম্ভীর হয়ে তাকালো। নিলয় বলল, কি ব্যাপার ভাই, আপনারা আমার বই নিচ্ছেন কেন? তোর নাম না নিলয়? জি, কিন্তু কেন? তুই আমাদের বক্তৃতা শুনছিস না কেন? দেখুন ভাই, আমার এসব রাজনীতি ভালো লাগে না। আমার একা থাকতে পড়তে ভালো লাগে। আমার বই দিন। উঠে দাঁড়া বলছি। চল আমাদের সাথে, আমাদের দলের হয়ে তুই সভা করবি। আই। না ভাই, আমার বাবা বারণ করেছে কখনো এইসবে না জড়াতে। আর আপনারা কেন জোর করছেন? জোর করার তো কোনো অধিকার নেই। নির্বাচন করবেন ভালো কথা, কিন্তু যার যার স্বাধীনতা রেখে ঘুরবেন। নোমান নিলয়ের মুখে কথাগুলো শুনেই একটা জ্বর বসিয়ে দিল গালে। নিলয় মাথা নিচু করে ডান হাত মুষ্টিবদ্ধ করে নিল, বাম হাতটি ব্যাগের উপর রেখে বারবার নাড়াতে থাকে। নোমান নিলয়ের শার্টের কলার টেনে ধরে বলল, কুত্তার বাচ্চা, বেশি জ্ঞান দেওয়া শিখে গেছিস? তুই জানিস না কার লোক আমরা। বিপি যদি একবার আসে ভার্সিটিতে, পুরো ভার্সিটি থমকে যাবে, বুঝেছিস? ভাই, এত কথা বলার কি দরকার? শালারে সবার সামনে নিয়ে রাখবি? এইটা ঠিক বলছেন ভাই, চলেন হারামিটাকে একটু র্যাগের মজা দেখাই। ফারাদ আর মাহিদ সেখান থেকে চলে গেল। নিলয় ডান হাত দিয়ে নোমানের হাত ধরে কলার থেকে হাত সরাতে সরাতে বলে, আমার জামার কলার ধরা আর আমার বাবাকে নিয়ে গালি দেওয়া দুটোই ধ্বংস বয়ে আনে। মানে? না, কিছু না। শালা বিলেনগিরি দেখাও, তোমার সব কিছু পিছন দিয়ে ভরে দেব। নোমান কথাটা বলেই সেখান থেকে নিলয়কে টানতে টানতে নিয়ে যায়। সব স্টুডেন্টস নিলয়দের দিকে তাকিয়ে আছে। মাঠের প্রায় মাঝখানে নিয়ে আসলো নিলয়কে। নিলয়কে দেখে সবাই ভাবছে, কি হলো, ছেলেটাকে ওরা ধরে কেন আনলো? ফাহাদ আর জাহিদ আসলো সেখানে। সবাই তাকিয়ে দেখে ফাহাদের হাতে গোবর গোলা পানি আর জাহিদের হাতে মেয়েদের বুকের কাপড়। নোমান জাহিদকে বলল, তুই শালার গা থেকে শার্ট খোল, তারপরে মেয়েদের ওই পরিয়ে দিবি নিলয়ের বুকে। এরপর ফারাদ, তুই ওর মাথায় গোবরের পানি ঢেলে দিবি। শালা আমাকে বলে কিনা জামার কলার না ধরতে, ওকে তো আমি গুলি করে মারব। নোমানের কথা মতো জাহিদ নিলয়ের কাছে আসলো। নিলয়ের গা থেকে শার্ট খুলে নিতে থাকে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে দাঁড়ানো। চারপাশে গোল হয়ে ভার্সিটির শত ছেলে মেয়ে তাকিয়ে দেখছে নিলয়দের। গা থেকে শার্ট খুলে দিল জাহিদ, তারপর মেয়েদের বুকের পোশাকটা পরিয়ে দিল নিলয়ের বুকের উপর। নোমান দুটো ইটের টুকরো নিয়ে আসলো, নিলয়ের বুকের মধ্যে ঢুকিয়ে দিল। একদম মেয়েদের মতো লাগছে নিলয়কে। নোমান সবাইকে বলল, ছবি তুলে রাখো রে, কেউ যেন বাদ না যায় ছবি ভিডিও বানাতে। নোমান কথাটা শেষ করে নিলয়ের কাছে আসলো। কানের কাছে মুখ এনে নোমান আবারও বলল, তোকে হিজড়া বানিয়ে দিলাম, বুঝলি? একটা কথা মনে রাখ, কারো হুমকি দিয়ে কথা বলতে দুটো জিনিস লাগে। একটা হলো সাহস, মানে বুকের ফাটা থাকা লাগে। আরেকটা হলো পিছনে লেট দেওয়ার মতো কতগুলো হাত বা ক্ষমতা। হা হা হা, তোর তো কোনোটাই নেই, তাই তোকে হিজড়া বানিয়ে দিলাম শালা। নিলয় নোমানের কথা শুনে মুচকি হাসলো। ওর এমন হাসি দেখে নোমান আরও রেগে যায়। ফাহাদের দিকে ইশারা করলো মাথায় গোবর সহ পানি ঢালতে। ঠিক তখনই সেখানে দৌড়ে রকি চলে আসলো। সোহাগের কাছে দাঁড়িয়ে বলল, ভাই, ও তো নতুন স্টুডেন্ট, মাত্র 2 দিন হলো এসেছে। আপনাদের নিয়মগুলো ও জানে না, এবারের মতো মাফ করে দেন ওকে। আমি কথা দিচ্ছি, ওকে সব কিছু বুঝিয়ে বলবো। কখনো আপনাদের বিরুদ্ধে কথা তো দূর তাকাবেও না। প্লিজ ভাই, আমার বন্ধু হও, অনেক ভালো ও, প্লিজ ভাই দয়া করুন। সোহাগ ফাহাদদের থামতে বলে। ফাহাদ থেমে যায়। নোমানের দিকে তাকিয়ে সোহাগ ভাই বলল, চলে আয়, ছাড় ওকে, পরে একটা নিয়ে ভাবা যায়। চল, ভাইয়ের বাসায় মিটিং আছে, শেষ করতে হবে। ঝামেলা এখন করিস না। কিন্তু ভাই। চুপ কর, যা বললাম সেটা শোন, পরের বার কোনো বাধা দেব না। সোহাগের কথা শুনে আর কেউ কিছুই বলল না নিলয়কে।
ওরা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। ভার্সিটির সবাই হাসছে নিলয়ের এমন পোশাক দেখে। রকি তাড়াতাড়ি নিলয়ের কাছে আসলো, গা থেকে মেয়েদের পোশাক খুলে শার্ট পরিয়ে দিল। ওখান থেকে টানতে টানতে নিয়ে আসলো ক্লাসে। রকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিলয়কে নানা রকম প্রশ্ন করে। ওরা এইরকমই, শুধু শুধু ওদের সাথে তুই কথা বলে পারবি না, যা হয়েছে বাদ দেয়। হুম। আচ্ছা, তোর বাসা কোথায় রে? কেন? আরে বন্ধু না আমরা, বল। থাক, সেসব জানা লাগবে না। ওরা কি ভার্সিটির ভিপির লোক? বাদ দেও সব, ওদের সামনে তেমন যাবি না। সবাই মজা নিচ্ছিল, তুই জেনেও হেল্প করলি কেন? এমনি বন্ধু তো, তাই। ক্লাসের সবাই নিলয়ের দিকে হাসি মাখা দৃষ্টিতে তাকাচ্ছে। এটা তাচ্ছিল্যের হাসি। সবার ফোনে ফোনে এখন নিলয়ের ছবি। মেয়েদের পোশাক পরিয়ে তোলা হয়েছে। নিলয় স্যার আসার অপেক্ষা করছে। কিছু সময় পর স্যার আসলো। স্যারেরা কখনো ভিপি লোকেদের কিছুই বলে না। কোনো স্যার যদি ভুলেও কিছু বলে তাহলে তাকে মেরে ফেলা হবে। এই জন্য নীরবে প্রতিনিয়ত নিলয়ের সাথে বাকিদের অত্যাচার সহ্য করতে হবে। স্যার ক্লাস শুরু করলেন। সবাই বেশ ক্লাসে মনোযোগী। নিলয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে। মাহিকে আজ কোথাও দেখতে পাচ্ছে না। মেয়েটাকে ওর অনেক কাছের মনে হয়। স্যার পড়ানোর এক পর্যায়ে বলল, জ্ঞানই হলো শিক্ষা, নাকি শিক্ষাই হলো জ্ঞান? মোহিত স্যারের এমন হুঠার প্রশ্নে মাইন্ডের মধ্যে অনেকের অনেক কিছু ঘুরপাক খায়, কিন্তু কেউ যেন সঠিক জবাবই দিতে পারে না। উদ্ভট লাগে সব প্রশ্নগুলো ওদের কাছে। যথারীতি সবাই বোকার মতো বসে আছে, কিছুই বলছে না কেউ। স্যার নেহার দিকে তাকালো। নেহা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলা শুরু করে, স্যার, আমি মনে করি দুটোই একে অপরের সাথেই জড়িত। শিক্ষার মাঝেই তো জ্ঞান লুকিয়ে থাকে। একজন ব্যক্তি শিক্ষার মাঝে থেকেই জ্ঞান অর্জন করে, তাই শিক্ষা ও জ্ঞান দুটাই একে অপরের সাথে জড়িত। ভালোই বলেছ। আর কেউ কি কিছু বলবে? স্যার, উনি যে ধারণাটা দিলেন সেটা ভুল। কারণ শিক্ষার মাঝে যদি জ্ঞান লুকিয়ে থাকতো, তাহলে যারা শিক্ষা গ্রহণ করেনি তারা কি জ্ঞানী না? বা তাদের মাঝেও কি জ্ঞান নেই? আসলে স্যার, আমরা বলি লেখাপড়া করে মানুষের মতো মানুষও। কথাটা কিন্তু একদিক দিয়ে ভুল। কথাটা কি এমন হলে হতো না যে মানুষ হয়ে লেখাপড়া করো? আসলে কথাটা বলার কারণ, আমরা জন্মগ্রহণের পরেই কি বিদ্যালয়ে আসি না। প্রথমে আমার পরিবার, সমাজে হয়ে ওঠে আমাদের জন্য শিক্ষার সঙ্গ। এর থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি এবং মানুষ হতে পারি। সেটাই প্রকৃত শিক্ষা। বইবাদে মানুষ শিক্ষিত হয়, তার প্রমাণও আছে বহু আমাদের সমাজে। নীলয় কথাগুলো বলে একটা বড় নিঃশ্বাস নিল। কথাগুলো বলে নেহার দিকে তাকালাম। সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। শুধু সে নয়, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনই স্যার বলল, বাহ, কি সুন্দর উত্তর, গুড বয়। আমি তোমাকে কি ভাবছিলাম আর তুমি আর তার বিপরীত। সত্যি তুমি বেয়াদব না, ভালো ছেলে। স্যারের কথা শুনে নীলয় মুচকি হাসলো। কোনো দিক না তাকিয়ে ও নিজের জায়গাতে বসলো। পাশ থেকে রকি জানায়, অনেক সুন্দর করে কথা বলিস তুই, স্যার তোকে অনেক ভালো বলল। নীলয় স্যারের দিকে তাকিয়ে মনে মনে এটাই বলল, আমি মোটেও গুড বয় না। আমার মতো খারাপ ছেলে আর আপনি পাবেন না, যার কোমরে থাকে সবসময় পিস্তল গোছা। মানুষ মারতে যার একটা সেকেন্ড হাত কাঁপে না, সে মোটেও গুড বয় না স্যার। নীলয় আশেপাশে তাকানো ট্রাই করে, কিন্তু হঠাৎ সামনে বসা নেহা নামের মেয়েটির দিকে চোখ আটকে যায়। নেহা নীলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নেহা ভাবছে, কি একটা ছেলে, পোশাক দেখলে তো খুব রাগ হয়। ভাবটাই অন্যরকম। কারোর সাথে কথাই বলে না, তবে স্যারের সাথে ঠিকই বেশ সুন্দর করে কথা বলে। কেমন যেন একটা। ক্লাস শেষ করে আসলো। মাহি একা বসে আছে। ওর হাতে আজ ফুল নেই। নীলয় ওর কাছে যেয়ে বসলো। মাত্র 3 দিনে নীলয়ের সাথে মাহির বেশ সখ্যতা গড়ে উঠেছে। মাহিকে বলল, কি ব্যাপার, আজকের ফুল কোথায়? বিক্রি হয়ে গেছে? না, ফুল কিনছিলাম। এইখানে আসা কয়েকটা ছেলে, ওই যে সকালে তোমারে যারা শার্ট খুলে অপমান করলো না, ওরাই কেড়ে নিয়ে নষ্ট করে দিয়েছে। আমি টাকা চাইলাম, আমারে টাকা না দিয়া চর মারছে।
আচ্ছা চিন্তা করিস না, এই নে টাকা রাখ। টাকা রাখুন কেন? আর তুমি টাকা কই পাইলা? গায়ে তোমার পুরনো কাপড়, নিচে কেনার মতো টাকা তোমারই নাই। নে টাকা ধর, মানে অগ্রিম তোর ভাবির লগে ফুল কেনার টাকা দিলাম। যেদিন হবে সেদিন তোকে আগে দাওয়াত করব, বুঝছিস? নিলয় কথাটা বলেই মাহিরের থেকে উঠে আসে। এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে ও হাঁটা শুরু করলো। হঠাৎ নিলয় শুনতে পাই কে যেন মেয়েলি কণ্ঠে তার নাম ধরে ডাকছে। নিলয়, এই যে নিলয়। নেহাই তাকে ডাকছে। নিলয় থেমে ঘুরে দাঁড়ায়। নেহা কাছে এসে বলল, সরি। ইটস ওকে, বাই। নিলয় আর কোনো কথা বলল না, নেহার দিকে একবারও তাকালো না। নেহা আরও কিছু বলার চেষ্টা করলো, কিন্তু নিলয় সেসব না শুনে নেহার কাছ থেকে চলে আসলো। নিলয় একটু দূরে এসে ঘুরে তাকালো। সে দেখে নেহা নিলয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিলয় মুচকি হাসলো, এরপর হনহন করে সেখান থেকে চলে আসে। সোহাগ, নোমান, জাহিদ, ফারাদ আরও অনেক ছেলে ইউনিভার্সিটির ভিপির বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। রিফাত ওনার নাম। রিফাতের জন্য সবাই অপেক্ষা করছে। বেশ কিছু সময় পর রিফাত আসলো। রিফাতকে দেখে সবাই সালাম দিয়ে উঠে দাঁড়ায়। রিফাত ইশারায় সালামের উত্তর জানায়। সামনে ভিপি নির্বাচন, এখন ঝামেলা বাদ দে। কোনো প্রকার কারোর সাথে ঝামেলা করবি না। ভোট কমুক, এটা কিন্তু আমি চাই না। এটা এদেরকে বোঝাও, নতুন একটা হাবাগোবা ছেলে আসছে ভার্সিটিতে, তার সাথে এরা ঝামেলা শুরু করে দিয়েছে, র্যাক করছে। এসব কি নোমান? আপাতত এসব কিছু বন্ধ থাকবে। ভাই, ছেলেটা হাবাগোবা, দেখলেও কথার ধরন আমার কাছে অন্যরকম লাগছিল। বাদ দে এসব, আমি আছি অন্যরকম একটা চিন্তায়। জানি না সে আসবে নাকি এসে গেছে। কার কথা বলছেন ভাই? চিনবি না তোরা? পুরো দেশ তাকে ভয় পাই, সে তার মতো করে থাকে। ছাড় এসব, কাজে মন দে। রিফাত ভাইয়ের কথা শুনে কেউ আর প্রশ্ন করলো না কিছু। সব কিছুই ওদের মাথার উপর দিয়ে গেল। রিফাত হলো গত 10 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটির ভিপি পদে রাজত্ব করে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী বলতে কেউ নেই, নেই বললে ভুল হবে, আছে অনেকে, কিন্তু কারো সাহস হয় না রিফাতের বিরুদ্ধে ভিপি পদে দাঁড়াবে। যেই দাঁড়ায় না কেন ভিপির লোকেরা তাকে মেরে ফেলে। এই যে ছেলে। নিলয় ভার্সিটিতে আসে। আজকে ভিপির লোকেদের দেখতে পেল না ও। নিলয় আর চোখে সব দিকে তাকালো, কাউকে এসে খুঁজে পেল না। নিলয় একা একা হাঁটছে। মাহি দৌড়ে আসে নিলয়ের কাছে। মাহি নিলয়কে দেখে বলল, ভাইয়া, আমি বলছিলাম না ওরা আসলে লুকিয়ে যেতে না, না হয় ওদের মতো করে কথা শুনতে। যদি দুটোর যে কোনো একটা করলে ওরা তোমাকে পছাতো না। এসব বাদ দে, বড় কলেজ, এরকমটা হয়ে থাকে। তুমি ওদেরকে কিছুই বলনি কেন? এমনিতে আমিও তো দুর্বল। কিন্তু তোমার শরীর দেখে তোমাকে দুর্বল মনে হয়নি, যেন মনে হচ্ছিল তুমি কোনো এক ওই যে মারামারি করে না, কি যেন নাম? রেসালদের মতো, তাই তো? নিলয় মুচকি হাসলো। মাহি আর কিছুই বলল না। নিলয় আনমনে হেঁটেই যাচ্ছে। ক্লাসের কাছাকাছি আসার পর নেহা তাকে ডাকলো। নিলয় ঘুরে তাকায়। নেহা বলল, আপনি তো খুব বেয়াদব, কার কথা বললাম অথচ পাত্তাই দিলেন না। আবার হুম বলছেন? আচ্ছা, আমরা তো সেম ক্লাস, তুমি করে বলতেছি, ওকে? নেহার এমন কথা শুনে নিলয় সামান্য হাসলো। নেহা কপাল কুঁচকে নিলয়ের দিকে তাকালো। নিলয় পাত্তা না দিয়ে ক্লাসের দিকে যায়। সমস্ত ক্লাসেই চুপচাপ থাকে নিলয়। রকি এসে দাঁড়ালো। ওর হাতে কয়েকটা পেপারস। সবার উদ্দেশ্যে রকি জানায়, সামনে ডাকসু নির্বাচন, আমাদের ভিপি রিফাত ভাই পোস্টার পাঠিয়েছে। এবারও তিনি প্রতিদ্বন্দ্বী ছাড়াই ভোটে জিতবেন। এটা অন্যায়। সব সময় তিনি কেন এভাবে জিতবে? কেন তিনি ভয় দেখিয়ে ক্ষমতা অর্জন করবে? তাহলে কি হবে তার প্রতিদ্বন্দ্বী? কে দাঁড়াবে ওনার বিপরীতে? কার এত সাহস?
রকি নেহার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। ক্লাসের সবাই তো চুপচাপ শুনছে। হঠাৎ রকির উপর কে যেন একটি কাগজ ছুঁড়ে মারে। রকির রাগে অজান্তে কাগজ প্রেরণকারীকে গালি দিল। নেহার বেঞ্চের উপর কাগজটা এসে পড়ে। নেহা কাগজের ভাঁজ খুলে দেখলো সেখানে বড় বড় অক্ষরে লেখা, রিফাদের বিপরীতে ভিপির পদে দাঁড়াবে রকি। কি লেখা কাগজে? পড়ে শোনা সবাইকে। আচ্ছা, ডাকসু নির্বাচনে রকি হবে রিফাতের প্রতিদ্বন্দ্বী। লেখাটা পড়ে সবাই হতবাক, যে যার দিকে ফিরে তাকাচ্ছে। রকির হাত পা কাঁপা শুরু করেছে। রিফাত ভাইয়ের লোকেরা একবার যদি জানতে পারে রকি ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাহলে রিফাত রকিকে ক্যাম্পাসের মধ্যে কুপিয়ে মেরে ফেলবে। রকির হাত থেকে পোস্টারগুলো পড়ে যায়। রকি দৌড়তে উদ্যত হলেই নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় রকির পাশে এসে দাঁড়িয়ে বলল, আমাদের থেকে পদে হতে রকি হবে ভিপি। আমরা সবাই তাকে ভোট দেবো। রকি রকি রকি। নিলয়ের কথা শুনে কেউ সাড়া দিল না, কারণ যেই রিফাতের বিরুদ্ধে কথা বলবে বা বিরুদ্ধে স্লোগান দিবে তার জিভ রিফাতের লোকেরা এসে কেটে ফেলবে। এটা আজ নয়, অনেক আগে থেকেই হয়ে আসছে। এই জন্য সবাই চুপ। নিলয় কিছু বলল না। সে সবার দিকে একটু করে তাকালো, তারপর নেহার দিকে তাকিয়ে বলল, মানুষ কখন চুপ থাকে জানো? দুটা কারণে মানুষ চুপ হয়ে যায়। একটা কারণ অপমান, আর একটা ভয়। এখানে থাকা সবাই লুজার, ভয়ে চুপসে আছে। লুজারদের কাছ থেকে কখনো কোনো কিছু আশা করতে নেই। আমরা লুজার হলে তুই আরো বেশি লুজার, দেখবি তোকে তোর শালা হিজড়া বানিয়ে দিয়েছিল। তোদের মতো লুজাররা চুপ থাকতে, তার মানে তোরা ভীতু। আর এই নিলয়ের যখন চুপ করে সহ্য করে, তখন তার সামনে ভয় পাওয়ার ছবি তুলে ধরে। চোখে থাকে তার হিংস্রতা। নিলয়ের হিংস্রতা মাপতে আসিস না, ভয়ের দম আটকে মরে যাবি। তাহলে কে দিবে রকিকে সাপোর্ট? কেউ ওর পাশে নেই। নিলয় মুচকি হেসে সেখান থেকে চলে যায়। যে ছেলেটাকে লুজার বলেছিল নিলয়, সেই ছেলে রিফাত ভাইয়ের লোকেদের কাছে ফোন করে। ছেলেটার নাম পাপন। পাপন ফারাদের কাছে ফোন করে, ভাই রকি আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে, নমিনেশন রেডি করছে, আর পিছনে আছে নিলয় নামের নতুন একটি ছেলে। কি? আচ্ছা, আমরা দেখছি। ফারাদ ফোন কেটে দেয়। রিফাত ভাই জরুরি মিটিংয়ে ব্যস্ত, তাই সে কাউকে কিছুই বলল না। নিলয় ক্যাম্পাসে বসে আছে। ও কারোর সাথে কথা বলে না। ক্লাসের শেষের দিকে যে বসে, রকি ওর পাশে এসে দাঁড়ালো। রকির দিকে তাকালো নিলয়। রকির চোখে মুখে বিশাল ভয়ের ছাপ লেগে আছে। নিলয় রকির এমন ভয়ত মুখ দেখে না হেসে থাকতে পারল না। রকি নিলয়ের এমন অসহ্য মার্কা হাসি দেখে রকি বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, খুব আনন্দ হচ্ছে তোর? আমি আর বাঁচবো না। কোথায় একটু সান্ত্বনা দিবি তোর ফাজলামির জন্যে? জানিস আমি আর দুইজনেই খুন হতে যাচ্ছি। আগে তোরা চিন্তা কর, আমারটা ভাবা লাগবে না। আর আমি কোনো ফাজলামো করিনি। তুই ভিপির পদে ইলেকশন করবি। তাহলে আমার লাশটাকে কি রাস্তার কুকুর দিয়ে খাওয়াবি? নিলয় রকির এমন কথা শুনে ঠাস করে একটা চড় বসিয়ে দিল গালে। নিলয়ের হাত থেকে এমন চড় খেয়ে রকি কিছুই বলল না। আরও একটা চড় দিতে যাবে, রকি ভয়ে গাল হাত চেপে ধরল। নিলয় তখন হো হো করে হাসতে শুরু করেছে। রকি অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়ের এমন হাসি ভরা মুখটার পানে। রকি ভয়ে ভয়ে প্রশ্ন করল, তুই হাসছিস কেন? নিলয় গম্ভীর হয়ে বলল, প্রথম চটটা ততক্ষণে খেলি বল, আর পরের চটটা মারার আগে তুই নিজেই চুপসে গিয়েছিস। চরকে বাঁচানোর জন্য হাত দিয়ে গাল প্রোটেক্ট করে রেখেছিস। প্রথম চর হলো তোর জন্য শেখার বিষয়, আর পরের চরটা হলো তোর জন্য নিজেকে বাঁচানোর বিষয়। নিলয় আর কিছু বলল না। সে ক্যাম্পাস থেকে উঠে ক্লাসের দিকে যেতে থাকে। যথারীতি সে ক্লাসের পরিচিত শেষ বেঞ্চে যেয়ে বসল। স্যার কিছু সময় পর এলেন। সবার উদ্দেশ্যে তিনি বললেন, আগামী সপ্তাহে তোমাদের সাপ্তাহিক এক্সাম নিব, সবাই প্রস্তুতি গ্রহণ করো ঠিকভাবে। সবাই চিন্তায় পড়ে যায়। আগেরবার এমন সাপ্তাহিক পরীক্ষার কথা চলছিল। মিরাজ নামের একটা ছেলে ভিপি পদে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করেছিল।
আর কথাটা রিফাতের কানে চলে যায়। রিফাত এসে মিরাজকে সবার সামনেই খুন করে। স্যারকে বলে, বাকিটা আমি সামলে নেব, স্যার ভোটটা আমাকেই দিয়েন। রিফাত সেবার পাশ করে। সাপ্তাহিক এক্সাম শুরু হবার পর মিরাজ তার রেজাল্ট জানতে পারেনি। তার আগেই রিফাত ওকে মেরে ফেলেছিল। পুলিশ এসে কত যে খোঁজ নিয়েছে, কিন্তু একদিন গেলে পুলিশ পরের বার আসে না। বাকি সব কিছু রিফাত তার নিজের আন্ডারে নিয়ে নেয়। এজন্য যে কোনো কেস ধামাচাপা পড়ে থাকে। স্যার নিলয়ের কাছে এসে দাঁড়ালো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। স্যার বলে, আচ্ছা নিলয়, তোমার বাসা কোথায়? নিলয় চুপ হয়ে থাকে। কি হলো বলো। স্যার আমি একটু বাইরে যাব। ওকে। স্যারের কাছ থেকে চলে আসলো নিলয়। ক্লাস থেকে সবার সামনে দিয়ে বেরিয়ে আসলো। বারান্দায় কয়েকবার পায়চারি করে নিল ও। মনে মনে অনেক কথা ভাবছে নিলয়। আমি কি বলবো স্যারকে? যদি ওনার সামনে থাকতাম তাহলে স্যারকে কথার উত্তর দিতে হতো। আমি চাই না কেউ আমার সম্পর্কে জানুক। আমি চাই না কেউ জানুক আমি মাস্তান দা কিলার। আমি খারাপ ছেলে। ফেলে আসা দিনগুলোর মতো আর চাই না আমার লাঞ্ছনা। নিলয় পায়চারি করতে করতে নিজের মনেই বলল নিলয়। বাইরে থেকে ক্লাসে আসলো নিলয়। সোজা বেঞ্চে যেয়ে বসলো। তখনই দেখে নেহা নিলয়ের দিকে তাকানো শুরু করে। নিলয় এখন সবার কাছে খ্যাত বাজে ছেলে হয়ে গেছে, কিন্তু নেহার এমন আর চোখে তাকানোর ব্যাপারটা সে মেনে নিতে পারছে না। নতুন কোনো রহস্য দেখা যাচ্ছে। এমন সময় স্যার বোর্ডের সামনে এসে বলল, আচ্ছা বলো তো তোমরা, মানুষ মরণশীল, এটা সবাই জানি। আমাদের কোনো এক সময় মরতে হবে, কিন্তু আমরা মানুষরা কেন এত বড়াই করি? কেন দুনিয়াতে এত কিছু করি? স্যারের কথা শুনে পুরো ক্লাস নীরব হয়ে যায়। রকি নিলয়ের দিকে ইশারায় তাকিয়ে বলে, তুই বল, স্যার তোর কথাই শুনতে চাইছে। নিলয় রকির কথা শুনে মুচকি হাসলো। স্যারের প্রশ্ন শুনে ক্লাসের অনেকেই অনেক রকম করে উত্তর দিতে থাকে। স্যার কারোটা গ্রহণ করছে আবার করছে না। নিলয় বসে বসে সব কিছু দেখছে। রকি হঠাৎ করে উঠে দাঁড়ালো। স্যারের দিকে তাকিয়ে এসে বলল, স্যার নেহা তো ফার্স্ট গার্ল, তাই আমরা ওর কাছে থেকেই জানতে চাচ্ছি। সবাই একসাথে, ইয়েস স্যার, নেহাই বলুক। নেহা উঠে দাঁড়িয়ে বলা শুরু করলো, স্যার আমরা সবাই জানি জন্মালেই মরতে হয়, কিন্তু মানুষ যেটা ভুলে যায় তার সমাজের কুব্যবস্থার মধ্যেই পড়ে। মানুষ ভুলে যায় তার অবস্থান কি, তাই তারা দুনিয়ায় মায়াত্তি পড়ে সব ভুলেই বসে। আর কেউ বলবে? স্যারের কথা শুনে কোনো স্টুডেন্ট আর কিছু বলল না। তখনই সবাই দেখে পিছন থেকে কে যেন হাত তুলেছে। রকি নিলয়ের হাতটা তুলে ধরল। নিলয় হাবার মতো একবার রকির দিকে আরেকবার পুরো ক্লাসের দিকে তাকায়, কিন্তু স্যার তখনই বলল, নিলয় তুমি বলো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে সে খানিকটা সময় চুপ থাকে, আশেপাশে তাকিয়ে নিল। সবার মাঝে নীরবতা ভর করেছে, কিন্তু নেহা নিলয়ের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। নিলয় বলল, স্যার আমরা জানি আমরা মানুষ, আমরা মরণশীল। এটাও জানি আমাদের কোনো না কোনো এক সময় মরতে হবে, কিন্তু আসল কথা হলো আমরা বড়াই করি কেন? আমাদেরও কোনো এক সময় চলে যেতে হবে উপরে, তবুও আমরা বড়াই করি। আসল কথা হলো মানুষের মন যতটা নরম ততটা নিকৃষ্ট। কারণ আমরা উপরে যত যাই দেখাই না কেন, ভিতর থেকে থাকে অহংকার, লোভ। মূলত লোভটাই আমাদের মনটাকে নিকৃষ্ট করে তোলে। আমরা বিচারকভাবে লিপ্ত হয়ে থাকি। মানুষের সাময়িক সুখের ভিতরে বিচারণ হয়ে থাকে। এর ফলে ভুলে যায় আমাদের মরণের সংবাদের কথা, যা এক চরম সত্য। সুতরাং মানুষের মনে সম্পদের অহংকারের লোভ উপরে ওঠার চেষ্টা বিরত হয়ে থাকে। এসবের কারণে আমরা ভুলতে বসি, তাই এটাই বড়াই করে চলি। নিলয় থেমে গেল। আবারও আর চোখে সবার দিকে তাকালো, কিন্তু ক্লাসে থাকার সবাই নিলয়কে অবাক করে দিয়ে হাততালি দিতে থাকে। নিলয় আবারও নেহার দিকে তাকালো। মেয়েটা যে কখন থেকে তাকিয়ে আছে নিলয়ের দিকে। হুট করেই নিলয় দেখলো নেহা মুচকি হাসলো। নিলয় একটু তাকিয়েই মাথাটা নিচু করলো। স্যার বলল, চমৎকার বলেছো নিলয়। ধন্যবাদ স্যার। তুমি বললে না কোথায় থাকো? থাক না স্যার, কিছু অজানা। নিজেকে রহস্যময় রাখতে চাও? গুড। ক্লাস শেষ হয়।
ক্যাম্পাস থেকে বের হতে যাবে নিলয়, তখনই নেহা আসলো নিলয়ের কাছে। নিলয় পাশ কাটিয়ে চলে যাবে, নেহা আবারও সামনে এসে দাঁড়ায়। নেহা বলল, আমি সরি। কেন? আসলে প্রথম দিন তোমাকে খ্যাত প্যাদো বলে কত কথাই বলেছিলাম। হাসছো কেন? কারণ আমি যদি ভালো কিছু বলতাম তুমি কি এইসব কথা বলতে? আমি খ্যাতই থাকতাম তোমার কাছে। ইটস ওকে, তুমি তোমার মতো থাকো। নিলয় নেহার থেকে চলে আসে। নিলয়ের মাথায় এখন অনেক চিন্তা। রকির ব্যাপারটা একটু ভাবতে হবে। রকি ভয় পেয়ে আছে। রকি জানে না কি হতে যাচ্ছে ওর সাথে। নিলয় মনে মনে অনেক কিছুই ভেবে চলেছে। তখনই নেহা দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের দিকে কিছুটা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাসা কোথায়? আর তুমি হুট করেই থার্ড ইয়ারে ভর্তি হলে কেন? এমনি। বলো আমাকে, এভাবে কেন থাকো? তোমার কথা বলার ধরনই আলাদা, কিন্তু ভাবখানা দেখো। বাড়ি কোথায় তোমার? নিলয় চুপ থাকলো। নেহাকে ওর এখন ভালো লাগছে না। নিলয় যা লুকিয়ে রাখতে ভালোবাসে সেটা নিয়ে বারবার প্রশ্ন করলেও সে কখনো উত্তর দিবে না। তবে নিলয় নেহার কথা শুনে ওর দিকে তাকালো। কিঞ্চিত হেসে নিলয় ঘুরে চলে আসলো। ফুটপাত ধরে হাঁটছে নিলয়, আর মনে মনে অতীতের পুরনো কথা ভাবছে। যে ছেলের দিকে তাকাতে মানুষ ভয় পেত, আর সেই ছেলের সাথেই এখন কত লোক কথা বলছে। আসলেই সবাই ঠিকই বলে, ভালো মানুষ হতে কোনো অর্থের দরকার পড়ে না। নিলয় ভাবেনি ভালো মানুষ হতে পারবে, তবে আজ মনে হচ্ছে ঠিক রাস্তাতেই যাচ্ছে ও। বড্ড মনে পড়ছে তার আব্বুর কথা। ওনার চলে যাওয়ার সময় শেষের কিছু কথা খুব মনে পড়ছে ওর। জোরে জোরে হেসে উঠল নিলয়। সবাই নিলয়কে খারাপ ভাবে, কিন্তু কেউ কোনোদিনও জানতে চায়নি নিলয় কেন খারাপ হলো। সবাই নিলয়কে মাস্তান বলে পিছনে যতই না গালি দেয়, কিন্তু কেউ কোনো দিনও জানতে চায়নি নিলয় কেন মাস্তান, কেন সে মাস্তানি করে। আসলে আমরা সবাই মানুষ, তবে মানুষের সঠিক মনুষ্যত্বের অভাব। আমরা পাপীকে ঘৃণা করি, কিন্তু তার পাপকে না। রকি ক্যাম্পাসে বসে আছে। নেহা, শিপন, নিরাত, লাবণী একসাথে বসে আড্ডা দিচ্ছে বললে ভুল হবে। রিফাতের নির্বাচন নিয়ে একটা মিটিং করছে। ক্যাম্পাসের সবাই চায় রিফাত যেন হারে, কিন্তু রিফাত একবার ক্ষমতা পেয়ে ওই যে অত্যাচার শুরু করেছে, আর তাকে সেই ক্ষমতা থেকে কেউ সরাতে পারেনি। ক্যাম্পাসের সবাই যে যার মতো করে বসে আছে। হঠাৎ কতগুলো বাইক আসা শুরু করে ক্যাম্পাসের মধ্যে। বাইকের সামনে হেডলাইটের উপর রিফাতের নামের পোস্টার মেরে রাখা। কতগুলো ছেলে আসছে, কয়েকজন ভাগ করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে চলে যায় পোস্টার নিয়ে। দুটো বাইকে রকিদের দিকে এগিয়ে আসতে থাকে। ওরা সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। দুটো বাইকে 4 জন বসে আছে, সোহাগ, নোমান, জাহিদ আর ফরাদ। পিছনের সিটে বসে আছে নোমান আর জাহিদ। ওদের হাতে একটা করে হকি স্টিক। নেহাদের সামনে এসে বাইক থামালো। রকি নেহার পিছন দিয়ে যে দাঁড়ায়। নোমান নেমে এসে নেহার সামনে দাঁড়ালো। নোমান বলে, নেহাফু, আপনার আব্বু একজন পরিচিত মানুষ। চাই না আমাদের দ্বারা আপনি অপমানিত হন, আর সেটা নিয়ে আপনার বাবার সাথে আমাদের ঝামেলা হোক, চাই না কিছু। এমনটা হলে আপনার বাবার লাশ কে, কখন, কোথায়, কিভাবে আপনার বাবার লাশ ফেলে রেখে গিয়েছে আপনি তা টেরও পাবেন না। তোদের দিন দিন এমন কাজগুলো দেখবি আর চলছে না। তাই নাকি? তা কে বন্ধ করবে? ওই রকি। রকি, সামনে এসে দাঁড়া। রকি সামনে আসে না। সোহাগ আবারও ডাকে রকিকে, কিন্তু রকি কিছুই বলল না। সোহাগ বাইকে থেকে নামলো, কোমর থেকে পিস্তল বের করে পিছনে টেনে গুলি ট্রিগার রিলোড করে নিল। রকি ভয়ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। সামনে আসলো সোহাগ, পিস্তল হাতে নিয়ে হাসি হাসি মুখে বলল, শুনলাম তুই নাকি নির্বাচন করবি, ভিপি পদে তুই দাঁড়াবি, বল না, এদিকে আয়। রকি ভয়ে ভয়ে এগিয়ে যায় সোহাগের সামনে। সোহাগ ওর কাঁধে হাত দিয়ে হাসলো। জাহিদ এসে পাশে দাঁড়িয়ে বলতে থাকলো, ভাই অর্ডার দেন, হালার পোকে এখানেই মেরে রেখে দিই, দেখি ওর কোন জনগণ ওকে নিতে আসে। হ্যাভ এ রিল্যাক্স ব্রো। রকি খবর পেয়েছি,
তুই নাকি দাঁড়াতে চাচ্ছিস আমাদের বিপক্ষে, বল। সোহাগ কথাটা বলেই রকির গালে পিস্তল দিয়ে একটা ঘুষি দেয়। আশেপাশের সব স্টুডেন্ট এক জায়গায় হতে শুরু করে। রকি মাটিতে পড়ার আগেই নোমান এসে ধরল, সোহাগের সামনে এনে দাঁড় করায় ওকে। রকি বলে, ভাই আমি কিছুই করিনি, আমি ইলেকশনে দাঁড়াতে চাইনি। নিলয় মজা করে এমনটা করেছে। আপনাদের নেতা রিফাত ভাইকে নিয়ে আমি কিছুই বলিনি। ভাই আমাকে মাফ করে দেন। শালাকে পেটা, নিলয়কে পরে দেখছি। সোহাগের অর্ডার মতো ওরা তিনজন এসে রকিকে পেটাতে থাকে। রকি চিৎকার শুরু করে। কয়েক মিনিট এভাবে পেটানোর পর রকি যেন আধমরা হয়ে যায়। এমন সময় ওরা সবাই শুনতে পেল, আমার রিফাতকে অপছন্দ, তাই ওর বিরুদ্ধে আমি রকিকে ভিপি পদে দাঁড়াতে বলেছি। একজন ছাত্র হিসাবে, একজন নির্বাচনের স্বাধীনতা হিসাবে আমরা ঠিক করব আমরা কাকে ভিপি পদে দেখব। এখানে জোর করে কারো ক্ষমতা কেড়ে নেওয়ার ইচ্ছা মতো নেই। সবাই পিছনে ঘুরে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে সবাই অবাক হলো। নিলয় এভাবে সরাসরি রিফাতের লোকেদের সামনে এসে বিপক্ষে কথা বলবে তা কেউ কোনোদিনও আশা করেনি। নিলয় এগিয়ে আসে। নোমান এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় নোমানের কাঁধে হাত দিয়ে তাকে সরিয়ে দিল সামনে থেকে। রকির কাছে এসে দাঁড়ালো নিলয়। রকির হাত ধরে টেনে তুলল। রকিকে একটা বসার জায়গাতে যে বসালো নিলয়। তারপর ওদের কাছে এসে বলল, আমি বলেছি ওকে ভিপি পদে ইলেকশন করতে, আর ও এটাই করবে। ও তাহলে তুই ওই ছেলে? আমার লোকেরা তোকে হাবাগোবা ভাবার পরেও ঠিকই তোর সাথে ঝামেলা করেছিল। আমি হয়তো ভেবেছিলাম তুই নাদান একটা ছেলে, কিন্তু না, তুই বেশ কথা জানিস। ভাই শালাকে এখানে মেরে ফেলি। একটা কাক অবধিও ওকে দেখতে আসবে না, কারো সাহস নেই। আর তুই রিফাত ভাইয়ের ওপরে কথা বলিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। ভাই ওকে মেরে ফেলুন এখানে, সবাই দেখুক আমাদের উপরে কথা বললে কি হয়। সবাই ভয় পাক। শালাকে পিস পিস করে কেটে ভার্সিটির সামনে যে কুকুরগুলো ঘুরে বেড়ায় তাদেরকে খাবার হিসেবে দিয়ে দিব। চুপ কর। ভার্সিটিতে এমনিতে রকি নিয়ে ঝামেলা হয়েছে, বেটাকে তুলে নিয়ে চল। অন্ধকার ঘরে সারাদিন আটকে থাকবে, তারপর ওকে রিফাত ভাই বোঝাবে কি হয়। তার বিরুদ্ধে কেউ কথা বললে। নিলয়ের কাছে ফরাদ আসলো। পায়ে সজোরে একটা বাড়ি দিল নিলয়ের। নিলয় পড়ার আগেই নোমান এসে মাথায় বাড়ি দিল। এরপর রকি আর নিলয়কে তুলে নিয়ে যায় ভার্সিটি থেকে। ভার্সিটির সবাই নীরব হয়ে দেখতে থাকে। কি করবে ওরা বুঝতেও পারছে না। রিফাতের লোকেদের সামনে এসে কেউ সাহসকে কথা বলতে পারবে না। নিলয় যতটুকু বলেছে এতেই নিলয়কে তুলে নিয়ে গেছে ওরা। সবাই কালকে সকালে ওদের দুজনের লাশ দেখার জন্য প্রস্তুত হতে থাকে। নেহা ওর বাবাকে ফোন দেয়। নেহার বাবা আজাদ সাহেব মেয়ের ফোন পেয়ে চটজলদি রিসিভ করে। নেহা তাকে জানায়, বাবা, আমার দুই বন্ধুকে রিফাতের লোকেরা তুলে নিয়ে গেছে। কি করবো মামুনি বল? ওদের সাথে পেরে ওঠার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু তুমি তো ওদের থেকেও বড় ক্ষমতাধর। প্রাণের মায়া কান্না আছে। আমি ওদেরকে শাস্তি দিলাম, কিন্তু পরে ওরা যে রাস্তায় এসে আমাকে মেরে ফেলবে তখন কি করবি? আইন কি আমাকে জীবিত ফিরে দিতে পারবে বল? নেহা ফোন কেটে দেয়। কিছুই করার নেই ওর। সে যেন এরপর কাকে ফোন দেয়, কিন্তু তারাও কিছুটা পারবে না বলে বুঝিয়ে দিল। নেহা এখন কিছুই করতে পারছে না নিলয় আর রকিকে বাঁচানোর জন্য। রিফাত বসে আছে। ওর সামনে দুজনকে নিয়ে আসা হলো। দুজনের মাথা সহ মুখ কালো কাপড়ে ঢাকা, যেমনটা ফাঁসির আসামিকে পরানো হয়। রিফাত বলল, কাদেরকে তুলে এনেছিস? ভাই, এরা তারা যারা আপনার বিপক্ষে দাঁড়াতে চেয়েছে, আপনাকে অপমান করেছে, আপনাকে চায় না এরা, তাই মেরে তুলে এনেছি। আপনি নিজেই ওদেরকে বোঝাবেন আপনার বিপক্ষে গেলে কি হতে পারে। ওদেরকে গোডাউনে অন্ধকার ঘরে আটকে রাখ, রাতে দেখা হবে। রিফাত কথাগুলো বলে সেখান থেকে লোকজন নিয়ে চলে যায়। সোহাগ আর নোমান এসে ওদের দুজন মানে নিলয় ও রকিকে অন্ধকার ঘরে নিয়ে এসে আটকে রাখে। রকির অবস্থা অনেকটাই শোচনীয়, যেন সে জ্ঞান হারাবে। একটা লোহার চেয়ারে দুইজনকে দুই দিকে ফিরিয়ে একসাথে হাত বেঁধে দেয়। তারপর বুকের সাথে দড়ি দিয়ে বেঁধে
ওরা দুজন চলে যায়। যাওয়ার আগে নিলয়ের গালে একটা চর বসিয়ে সোহাগ বলে, শালা অনেক কথা শিখেছিস তাই না? অপেক্ষা কর, তোর লাশ কেউ খাবে না, এমনভাবে কাটবো। রেডি থাক, আমরা আসছি। ওরা দুজন চলে গেল। রকি জোরে জোরে কাঁদতে থাকে। রকি একা একাই বলতে থাকে, সব তোর জন্য এমন হয়েছে। কেন তুই ক্লাসে আমার নামে জয়গান স্লোগান দিচ্ছিলি? মা বাবা পাঠিয়েছে পড়াতে, আর আমি আজ এখানে মরতে বসেছি। কে বাঁচাবে আমাদের? কি হবে এখন আমার? আমি মরতে চাই না এভাবে, কারো হাতে খুন হতে চাই না। রকির কথা শুনে নিলে কিছুই বলল না, কিন্তু রকি কাঁদতেই থাকে। নিজেকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে দিয়েছে, হাত ছাড়ানোর জন্য কতবার টানাটানি করেছে। অথচ নিলয় সেই যে এসে বসেছে, মুখ দিয়ে একটা কথাও বের করেনি, আর না ঝাপাঝাপি করেছে। চুপচাপ বসে আছে তো আছেই। নিলয়কে এমন চুপচাপ থাকা দেখে রকি বলল, তোর সমস্যা কি? তোর কারণে আজ আমি মরতে বসেছি, আর তুই চুপচাপ হয়ে আছিস। আমাদেরকে কে বাঁচাবে? শোন নিলয়, আমি যা যা বলছি তাই কর। রিফাত ভাই আসবে, আমার বাঁধন যখনই খুলে দেবে তখনই দৌড়ে ওর পা ধরবি, পা ধরে কান্নাকাটি শুরু করে দিবি। কাঁদতে কাঁদতে বলবি, আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কখনো এরকম ভুল করব না, সব সময় আপনার দলে থাকব। দেখবি উনি ছেড়ে দেবে। আমার কথা না শুনলে তোকে যে কি করবে। প্লিজ ভাই, তুই কথা শুনিস, রিফাত ভাইয়ের পা ধরে মাপ চেয়ে নিস। আবারও নিলয় কথা বলে না, সে চুপচাপ বসে আছে। রকি বিরক্ত হয়ে আরও কিছু বলার চেষ্টা করে। নিলয় রকিকে অবাক করে দিয়ে গান গাইতে শুরু করে। বসন্ত বাতাসে সৈগ গানটি গাইতে থাকে নিলয়। রকি নিলয়ের মুখ থেকে এই অবস্থায় গান শুনে বিরক্ত হয়ে যায়। রাগে দুঃখে সে অস্থির হয়ে পড়ে। রকি প্রশ্ন করল, তোর কি একটুকু ভয় হচ্ছে না? কিসের ভয়? রিফাত এসে আমাদের মারবে, মেরেই ফেলবে, তবু ভয় করছে না তোর? মারবে? মারতে তো নেই, এত চিন্তা কিসের? আমি বুঝলাম না, তোর এরকম অবস্থাতেও কোনো চিন্তা হচ্ছে না কেন? কেন এত চুপচাপ শান্ত বা রিল্যাক্স মোডে আছিস? সময় হলে টের পাবি কি হবে বা কি হবে না। তুই চিৎকার কর বাঁচার জন্য। চিৎকার শুনতে আমার খুব ভালোই লাগে, সেটা আমার একটি পুরনো নেশা। কেউ যদি চিৎকার করে বাঁচার জন্য ডাকে, কি শুনতে কি না যে ভালো লাগে। কি হলো তোর? আমি না তোর এই রহস্যময় কথা কিছুই বুঝতে পারছি না। এসব বাদ দে, রিফাতের পা ধরে মাফ চাইবি, কান্না করে বলবি ছেড়ে দিতে। আমি কেবল সৃষ্টিকর্তার কাছেই কান্নাকাটি করি, তার চরণে পড়ে এভাবে মাপ চাই। সৃষ্টিকর্তা তৈরি করেছে মানুষের কাছে, মাথা নিচু করে মাপ চাওয়ার মতো কাজ করিনি। আমি নিলয়, দ্য কিং অফ থাক কিছু বললাম। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। রকি আর কোনো কথাই বলল না। সে নিলয়ের এমন কথাগুলোর আগামাথা কিছু বুঝলেও না। এটা ঠিকই বুঝেছে, সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে জীবন ভিক্ষা চাইতে নেই, কারো কাছে মাথা নত করতে নেই। একমাত্র সৃষ্টিকর্তার জন্যই এটা করতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়, তারপর রাত আসে। দরজায় ঠক ঠক শব্দ শোনা গেল। রকি বুঝতে পেরেছে রিফাতের লোকেরা এসেছে। রকি নিলয়কে আস্তে গলায় ডাকতে থাকে। নিলয় ওদিকে হেলান দিয়ে বেশ আরামসে একটা ঘুম দিচ্ছে। রকি বুঝতে পেরে নিলয়ের উপর আরও রেগে যায়। কারো মুখ থেকে তখনও কাপড় সরানো হয়নি। 10 জন লোক রুমের মধ্যে আসলো। সবাই চারপাশে দাঁড়িয়ে আছে। সবার সামনেই রিফাত এসে চেয়ারে বসলো। রিফাত বলল, কি ব্যাপার, ওদের মুখ থেকে এখনো কাপড় সরাসনি যে? একটু দেখতাম মুখটা। তা কে কি করেছিস বল? ভাই, এই যে স্মার্ট শরীর মানে দেখতে ছেলেটা হলো নিলয়, পাশেরটা হলো রকি। নিলয় রকিকে ফুসলিয়ে বলেছিল তোমার বিরুদ্ধে ভিপি পদে দাঁড়াতে, আর রকিও সেটার উপর নেচেছিল। তাই দুইজনকেই তুলে নিয়ে এসেছি। ডাকসু নির্বাচনে এবার কোনো প্রতিপক্ষ নেই আপনার। ভাই, ওদেরকে মেরে ফেলুন, আর ঝামেলা ভালো লাগছে না। রিফাত হাতে পিস্তল বের করলো। জাহিদ এসে রকির মুখ খুলে দেয়। রিফাতের দিকে তাকিয়ে ভ্যাভ্যা করে কান্না শুরু করে দিল, আর চিৎকার করে বলতে থাকলো, ভাই আমাকে মাফ করে দেন, আমি আপনার জন্যে সব করব, আমি কথা দিচ্ছি ভাই, আমাকে মাফ করে দেন।
তোকে মারলে দেশ ভয় পাবে, আর তোকে ছেড়ে দিলে আজ না হোক কাল কেউ একজন আমার বিরুদ্ধে দাঁড়াবে। এভাবে আস্তে আস্তে সবাই আমার বিরুদ্ধে কথা বলবে। আমি চাই ক্ষমতা, আর ক্ষমতার জন্যে আমি সব কিছু করতে পারি। না মাফ করব, না বাঁচিয়ে রাখবো, সোজা ডেট। ভাই আগে ওই হালাকে মারেন, সে বড় বড় কথা বলছিল, ওকে এখনই শেষ করে দেন। মুখ থেকে কাপড় খুলে আমার সামনে নিয়ে আই। রিফাতের কথা শুনে নোমান ধরে আনে নিলয়কে, রিফাতের সামনে বসিয়ে রাখলো। সোহাগ একটা বিয়ারের বোতল খুলে নিলয়ের মুখের উপর পানীয়গুলো ঢেলে দেয়। রিফাত বলল, আরে থাম, মুখটা খোল, ওকে দেখি কে এত বড় বড় কথা শুনিয়েছিল। রয়ে শুয়ে মারতে বেশ মজা লাগে। ঠিক আছে ভাই। ফাহাদ এসে মুখের উপর থেকে কালো কাপড় সরিয়ে দিল। বিয়ার ঢালার কারণে নিলয়ের লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়েছে, মুখটা অনেকটাই ঢাকা পড়ে গেছে। রিফাত তাকিয়ে আছে সেদিকে। রিফাত হাসি মুখে বলল, কি ব্যাপার, চুলগুলো একটু সরিয়ে দে, মুখটা দেখি। সোজা কপালে গুলি করে মারবো ওকে। ওকে ভাই, আমি বেটার মুখ থেকে চুল সরিয়ে দিচ্ছি। জাহিদ এসে নিলয়ের কাছে দাঁড়ালো, হাত দিয়ে চুল সরিয়ে দিতে থাকে। নোমান জানাই, ভাই বেটাকে সাথে সাথে মারবেন না, একটু খেলা করব তাকে নিয়ে। নোমানের কথা শেষ হতেই জাহিদ চুলগুলো সরিয়ে ফেলল। রিফাত পিস্তল তাক করে ধরেছিল। নিলয়ের মুখটা দেখার সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, হাত থেকে পিস্তল নিচে পড়ে যায়। সবাই দেখে রিফাতের হাত পা কাঁপছে। ভাই কি হয়েছে, আপনি এরকম করে কাঁপছেন কেন? তোরা কাকে ধরে এনেছিস? কেন, ও নিলয় আর ও রকি, ওদের সাথেই তো প্রথম থেকে ঝামেলা হয়েছে। রিফাত আরও যেন কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সব কিছু যেন ওর ভয়টা শরীরে চুপসে যেতে থাকে। গলা দিয়ে যেন কথা বেরই হচ্ছে না রিফাতের। ভাই সোজা কপালে গুলি করেন। নোমানের কথা শুনে রিফাত কষে একটা চর বসিয়ে দেয় গালে নোমানের। সবাইকে অবাক করে দিয়ে রিফাত হাঁটু ভাঁজ করে বসলো নিলয়ের সামনে। রকি সহ সবাই বোকার মতো তাকিয়ে আছে রিফাতের দিকে। নিলয় তখনও মাথা উঁচু করে তাকায়নি। নিলয় এখনও কথা বলেনি। রকি দেখলো রিফাত নিজেই কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমাকে মাফ করে দেন, ওরা না জেনেই বেয়াদবি করেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। বিশ্বাস করুন ভাই, আমি কিছুই জানি না, আমাকে মারবেন না প্লিজ ভাই। সবাই বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাতের দিকে। অবাকের সাথে বিস্ময় যেন সবার মনে একটাই প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে, আর তা হলো কে নিলয়, আর রিফাত ভাই কেন নিলয়ের মতো খ্যাত ছেলের কাছে মাপ চাইছে। প্রশ্নটা সবার মধ্যে থাকলেও আপাতত কেউ তা জিজ্ঞেস করছে না। যেখানে সবার বস রিফাতই কাছুমাচু হয়ে নিলয়ের সামনে কথা বলছে, সেখানে বাকিরা আর কী বা বলবে। রিফাত নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। নিলয় মাথা নিচু করে বসে আছে। সোহাগ, নোমান, ফারাজ, জাহিদ আর রকি হাবার মতো চেয়ে আছে সেদিকে। রিফাত সবাইকে অবাক করে দিয়ে বলল, ভাই আপনি এখানে? রিফাতের কথায় নিলয় মুখ উঁচু করে তাকায়। রিফাত ভয়ে আরও চুপসে যায় যেন। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। রিফাত ওর পিছনে থাকা চেয়ারটা এনে নিলয়ের পিছনে রাখলো। কেউ কোনো প্রশ্ন করছে না, কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে। রিফাত নিলয়ের পিছনে চেয়ার রেখে এসে হাঁটু মুড়ে মাথা নিচু করে বসলো। রিফাত বলল, ভাই আমাকে মাফ করে দেন, আপনি চেয়ারে বসুন। আমি জানি না আপনি এখানে, জানলে কখনো আপনার আশেপাশে যেতাম না। ওরা জানে না আপনি কে, জানলে ওরাও কখনো আপনার দিকে তাকানোর সাহস পেত না। আমাদেরকে মাফ করে দেন প্লিজ। আরে ভাই কী সমস্যা আপনার? এরকম একটা নাদান ছেলের কাছে আপনি মাপ চাচ্ছেন কেন? শালাকে একটা পাঞ্চ মারলে আর খুঁজে পাবে না, তার কাছে আপনি মাপ চাচ্ছেন? ওকে আমি। নোমান পুরো কথা শেষ করতে পারেনি। হঠাৎ করে সবাই শাট করে দুটো গুলি চলার শব্দ শুনতে পেল। সবাই দেখে নোমান ছিটকে পড়েছে কিছুটা দূরে। 9mm পিস্তলে দুটো গুলি কপালে ঠিক পয়েন্ট বরাবর চালানো হয়েছে। নোমানের কপাল থেকে রক্ত বের হওয়া শুরু করেছে। রকি লাফ দিয়ে উঠল। বাকি ছেলেরা সাথে সাথে রিফাতের মতো করে পিছনে যেয়ে বসে।
যেমনটা বাহুবলী মুভির মধ্যে দেখা যায়, ঠিক যেন তেমন। তবে সেখানে থাকে বাহুবলী, আর এখানে আছে মাস্তান জগতের রাজা নিলয় দ্য মাস্তান কিলার। রকি ভয়ে নিলয়ের দিকে তাকাতে পারছে না, আর বাকিরা মাথা নিচু করে আছে। নিলয় চেয়ারে বসলো, এক হাতে চেয়ারের এক পাশ দিয়ে রাখলো, ডান হাতে পিস্তল, পায়ের উপর পা তুলে দিল ও। মাস্তান জগতের ভয়ঙ্কর কিলার নিলয় বসে আছে। নিলয় সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালাই। রিফাত নিজে এসে আগুন জ্বালিয়ে দিল। নিলয় সিগারেট জ্বালিয়ে উপরের দিকে মুখ করে ধোঁয়া ছাড়তে থাকে। নিলয় সিগারেট টানতে টানতে বলে, একটাই দেশ, একটাই শহর, গোটা কয়েক লোক নিয়ে তোদের হয় রাজত্ব, কিন্তু আমার পুরো পৃথিবী, গোটা কয়েক শত শহর, আর এই নিলয় একাই সামনের থেকে রাজত্ব করে সবকিছু। এখানে এসেছি আমার ইচ্ছাতে, যেতে হলে আমি নিজেই যাব। এই নিলয় কখনো অন্যের কথা শুনে না, এমনিতেও সে নিজের কথাও শুনে চলে না। ভাই আমাদেরকে মাফ করে দেন। নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না, কিন্তু তুই তো আমার শত্রু না, এই জন্য তোকে মারব না। তবে ভিপির কাজটা ঠিকঠাকভাবে চালাবি, আর তোদের ছেলেদের বলিস মানুষকে সম্মান দিতে। কিন্তু আমরা কেন তোর কথা শুনবো? আমি না কিছুই বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি? রিফাত ভাই, আপনার কি হয়েছে? এই আবুল মার্কা ছেলের কাছে কিসের এত? জাহিদ পুরো কথা শেষ করতে পারল না। হয়তো সে বলতে চাইছিল নিলয়ের মতো একটা ছেলের কাছে যেন কেন এত ভয় নিয়ে কথা বলতে হবে, কিন্তু জাহিদকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না নিলয়। জাহিদের বুকে গুলি এসে লাগে। জাহিদ কিছুটা দূরে ছিটকে পড়ল। জাহিদের লাশ দেখে সবাই ভয়ে চুপসে গেল, আর কেউ কোনো কথা বলছে না। কথা বলার সাহসও কারো হচ্ছে না। নিলয় বলল, আমি কে সেটা তোর বস রিফাত ভালো করে জানে, তার থেকে সব শুনে নিস। আর হ্যাঁ, আজকের এই ঘটনা কিংবা এখানকার যা কিছু হয়েছে সবটা এই মুহূর্তে ভুলে যাবি। কেউ যদি এই ব্যাপারে ইশিরাও বলে দিস, তাহলে তোকে মেরে ফেলব। শুনে রাখ সবাই, এই নিলয় একবার যা বলে সেটাই করে। কথাগুলো বলেই নিলয় সেখান থেকে উঠে দাঁড়ালো। রিফাতের দিকে পিস্তল ফেলে দিয়ে সে ঘর থেকে বের হয়। রকি আর বসে না সেখানে, সেও দৌড়ে নিলয়ের পিছন পিছন বের হতে থাকে। রিফাত বসা থেকে উঠে দাঁড়ায়। সোহাগ এসে ভয়ার্ত কণ্ঠে বলল, ভাই ওকে। নিলয়, ওর জন্যই আমি আজ এখানে। ও না থাকলে আমি এত দূরে আসতে পারতাম না। প্রতি ক্ষমতাধর মানুষের পিছনে লিড দেওয়ার মতো কেউ না কেউ থেকেই থাকে, আর সেটা হলো নিলয়। আমাকে লিড করে থাকে প্রতিনিয়ত। তাহলে নিলয়কে কে লিড দেয়? ওকে কেউ লিড দেয় না, ও একাই চলে, কাউকে কেয়ার করে না। সময় ওর নেই, কাউকে কেয়ার করারও ওর সময় নেই। নিজ হাতে পুরো জগৎ বানিয়েছে, সেখানে কেবল ওরই রাজত্ব চলে। ও যেমন শান্ত, তার থেকে বেশি ভয়ঙ্কর। তোরা অনেক বড় ভুল করেছিস। আজ হোক বা কাল ও তোদেরকে ছাড়বে না, তাই পারিস যদি তাহলে শহর ছেড়ে চলে যা। রিফাতের কথা শুনে ওরা দুজন আরও ভয় পায়। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে চলে গেল। ওদিকে রকি নিলয়ের পিছন পিছন হাঁটছে। রকি ভাবছে, নিলয় তাহলে সাধারণ কেউ না, সে মাস্তান জগতের রাজা। কিন্তু ও এই শহরে কি করছে? কেন এসেছে এখানে? শহরকে ধ্বংস করতে নাকি নিজের করে নিতে? কি চাই ও? রকি প্রশ্ন করার সাহস খুঁজে পাচ্ছে না। নিলয় পকেটে হাত গুজে হেঁটে যাচ্ছে। নিলয় রাস্তার পাশে একটা পিলারের উপর বসলো। পিলারের গায়ে অবস্থান লেখা, কুমিল্লা 250 কিলোমিটার। রকি সামনে এসে দাঁড়ালো। শাঁসা করে গাড়ি চলে যাচ্ছে মেইন রাস্তা দিয়ে। রকি আমতা আমতা করে প্রশ্ন করলো, আপনি তো সাধারণ কেউ না। আমাকে তুই আপনি করে বলছিস কেন? আপনি তো সাধারণ কেউ না। অসাধারণ তো হতে চাই না। কেন এসেছিস তুই এখানে? জানতে পারবি সময় মতো। এখন চল, আর শোন, কাউকে কিছু বলবি না। এ ব্যাপারে নিশ্চিত থাক। ওরা দুজন হাঁটতে থাকে। কালো রাতের আধারে দুজন মানুষ অন্ধকারে মিলিয়ে যেতে থাকে। কেউ কারোর সাথে আর কথা বলছে না। নিলয় পরের দিন ক্যাম্পাসে আসে। বই হাতে নিয়ে বসে আছে। পাশেই মাহি বসা, ফুল হাতে ওর। নিলয় প্রশ্ন করলো, মাহি, তোর পালিত বাবা মা তোকে আদর করে? পালিত বাবা একজন মাতাল, আমাকে দিয়েও কাজ করায়।
মা যখন থাকে না, শয়তানটা আমার গায়েও হাত দেয়, জোর করতে চাই আমার উপর। রাগ হয় খুব তখন, তাই না? ইচ্ছে করে ওকে মেরে ফেলি। আচ্ছা, তোর ইচ্ছে একদিন পূরণ হবে। থাক রে, এখন উঠি। নীলয় কথাটা বলে সেখান থেকে উঠে দাঁড়ালো। কিছু দূর এগিয়ে যেতেই সেখানে নেহা আসলো। নেহা নিলয়কে দেখে অবাক হয়, কারণ রিফাত এ অবধি যাদেরকে ধরে নিয়ে গেছে তারা কখনো আর বেঁচে ফিরে আসেনি। নেহা এ ব্যাপারে প্রশ্ন করতেই যাবে, কিন্তু সেখানে রকি চলে আসে। রকি তাড়াতাড়ি বলা শুরু করে, নেহা, তুমি হয়তো ভাবছো কিভাবে আমরা এখনো জীবিত আছি। রিফাতের পা জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে বলেছিলাম, সে বলেছে ওর হয়ে কাজ করতে, তাই প্রয়োজনে বাঁচিয়ে রাখবে আমাদের। লজ্জা করলো না? এত বড় হয়েও তোমরা একটা ছেলের কাছে কেঁদে কেটে মাফ চাইছো? ঘুষে মেরে ওর নাক ফাটিয়ে দিতে। যাই হোক, তুমি যাও, আমার নিলয়ের সাথে কথা আছে। ওকে, যাচ্ছি। রকি সেখান থেকে চলে যায়। নিলয় মুচকি হাসতে থাকে। রকির এমন আচরণ আর কথা নিলয় শুনে হাসছে, তবে নেহা এটাই সত্য বলে ধারণা করে নিয়েছে। রকি কিছু দূর যেয়ে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলল, এটা ধরো। কি এটা? নোটস। আগামী সপ্তাহে তো এক্সাম, তাই তোমাকে দিচ্ছি। লাগবে না। মানে তুমি তো নতুন, জানোই না যে কেমন হবে এক্সাম। দরকার নেই বললাম তো। নিলয় ঝাড়ি দিয়ে কথাটা বলল। নেহার মুখের দিকে তাকিয়ে আছে নিলয়। নেহাও নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়কে অবাক করে দিয়ে নেহা নিলয়ের হাত ধরে ঘাসের উপর বসলো। নিলয় কিছু বলার আগেই নেহা বলল, কে তুমি? তোমার বাসা কোথায়? এভাবে কেন কথা বলো? গম্ভীর কেন থাকো? এত ভাব নিয়ে চলো কেন? দেখতে খ্যাত, অথচ ভাবখানা দেখলেই মনে হয় রাজকুমার। কে তুমি? নিলয় মুচকি হাসলো। নেহার এমন প্রশ্ন শুনে নিলয় কিছুটা অবাক হলেও হাসি দিয়ে নিজেকে সামলে নিল। তবে বোকা দৃষ্টিতে তাকিয়ে নিলয় প্রশ্ন করে, কেন জানতে চাস? কেন আমি কে? আমি জানতে চাই, কারণ আমি দেখেছি তুমি কারোর সাথেই মিশো না, কারোর সাথে কথাই বলো না, শুধু রকির সাথে ছাড়া। তবে রকি যদি নিজ থেকে কথা বলে তবেই তুমি ওর সাথে কথা বলো, তাই ভাবলাম। কি? আমি জানি মানুষ প্রেমে ছ্যাঁকা খেয়ে এমন হয়ে যায়, তাই ভাবলাম তুমি হয়তো ছ্যাঁকা খেয়েছো। নেহার দিকে তাকিয়ে নিলয় আর নিজেকে সামলাতে পারল না, জোরে জোরে হেসে উঠল ও। বেশ কিছু সময় ধরে হাসলো নিলয়, কিন্তু নেহাকে কিছুই না বলে সেখান থেকে উঠে চলে আসে। মনে মনে নিলয় বলে, কি বলে মেয়েটা? যা ইচ্ছা তাই। আমি নাকি প্রেমের ছ্যাঁকা খাবো? এটা কোন ধরনের কথা? নিলয় ক্লাসে এসে বসে। রকি আজ সামনের দিকে বসেছে। নিলয় খাতা আর কলম বের করে পড়াগুলো তৈরি করার চেষ্টা করলো। ঠিক তখনই নিলয় বুঝতে পারলো কে যেন ওর পাশে এসে দাঁড়িয়েছে। মুখ তুলে তাকাতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে, হাতে একটা কাগজ। রাগী মুখে নেহা নিলয়ের দিকে তাকাচ্ছে। নিলয় কি হয়েছে জানতে যাওয়ার আগেই নেহা বেশ ঝাড়িয়ে দিয়ে জোর গলায় বলা শুরু করে, ছি নিলয়, তোমাকে আমি ভালো ছেলে বলে মনে করেছি, আর তুমি কিনা সবার মতো আমাকে ভালোবাসে বলে দিলাম। তোমার মতো খ্যাত ছেলে আর বেয়াদব ছেলে আর একটাও নাই। ভাবছিলাম তোমাকে হেল্প করব, তোমার সাথে ভালো ফ্রেন্ডশিপ করব, কিন্তু মানে কি? অনেক বেশি অবাক হয়ে বলল, কাগজে ভালোবাসি লিখিয়ে শেষে তোমার নাম দিয়ে আমাকে কাগজ ছুঁড়ে মেরে বলেছো, মানে কি? বেয়াদব একটা, মন চাচ্ছে থাপ্পড় দি। নিলয় আরও অবাক হয়। তাড়াতাড়ি নেহার হাত থেকে কাগজটা কেড়ে নিল। কাগজে লেখা, নেহা তোমাকে অনেক ভালোবাসি, তোমার নিলয় তোমাকে ভালোবাসবে অনেক বেশি। কাগজের এমন লেখা পড়ে নিলয় নিজেই অবাক হয়। সে তো খাতা কলম বের করেছিল পড়া তৈরি করার জন্য, কিন্তু হঠাৎ করে নেহা এসে এমন কিছু বলবে তার জন্য নিলয় কেন? ক্লাসের সবাই অপ্রস্তুত ছিল। রকি বোকার মতো তাকাচ্ছে। নিলয় ঘুরে তাকায়। নেহার পিছনে বসা কয়েকটা ছেলে মুচকি হাসছে। নিলয় বুঝে যায় কাগজটা তাদের মধ্যে কেউ একজন ছুঁড়ে মেরেছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, নেহার দিকে কাগজটা দিয়ে ভদ্রভাবে বলল, এই যে শুনেন, আমি কাগজ ছুঁড়ে মারিনি, আপনার পিছন থেকে কেউ একজন মেরেছে। ফাজলামো হচ্ছে? তোমার টেবিলে কাগজ কলম পড়ে আছে, লিখেছো তুমি, আর মারছে অন্য কেউ। শোনো, আজ মাফ করে দিলাম, নেক্সট টাইম এমন কিছু দেখলে তোমার খবর আছে।
নেহা নিলয়ের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে গেল। নিলয় বেঞ্চের উপর একটা ছোট্ট করে ঘুষি দেয়। নিলয়ের মাথায় রাগ উঠিয়ে যে সে চলে গেল। নিলয়ের মন চাচ্ছে ওর ব্যাগ থেকে পিস্তলটা বের করে পিছনে থাকা ছেলেগুলোর কপালে শাট করে শ্যুট করতে, এরপর নেহাকে মেরে সে চলে যাবে অন্যদিকে। কিন্তু পরক্ষণেই ওর আব্বুর কথা মনে পড়ে। আব্বুর কথা মনে পড়তেই চুপ হয়ে বসে পড়ল বেঞ্চে। কিছু ভালো লাগছে না ওর, তাই ক্লাস থেকে বের হয়ে চলে আসলো। আজ নিলয়ের আব্বুর মৃত্যুবার্ষিকী। মনে মনে তার আব্বুর শেষ কথা স্মরণ করার চেষ্টা করছে। ওর আব্বু তাকে বলেছিল, নিলয়, আমি জানি তুই রাগী, তাই রাগটাকে নিজের নিয়ন্ত্রণে রাখিস। মনে রাখিস, প্রকৃত বীর সেই যে তার রাগকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। কখনো হুটহাট রাগ দেখাবি না, রাগ দেখানোটা খুব খারাপ। রাগের কারণ সব কিছু হারিয়ে যায়। মানুষকে ভালোবাসবি, তোর শত্রুকেও সবসময় ভালোবাসাই দেখবি। আমাদের সবার নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও শত্রুদেরকে ভালোবেসেছেন। ওনার দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পাননি। ওনার দেখানো পথ অনুসরণ করিস আর নিজের খেয়াল রাখিস। আরেকটা কথা, সব শত্রু কিন্তু বন্ধু হয় না, আবার সব বন্ধু বন্ধুও না। মানুষকে চেনাটা বড়ই কঠিন। সহজে কাউকে চেনার চেষ্টাও করবি না, এতে তুই নিজে পস্তাবি। ভালো থাকিস। নিলয় ক্যাম্পাস থেকে বের হয়। বাবার কথা ভাবতে ভাবতেই সে হেঁটে যাচ্ছে। কিছু দূর যেয়ে দেখে একটা গাড়ির পাশে মাহি ফুল হাতে নিয়ে পড়ে আছে। গাড়ি থেকে একটা ছেলে নেমে মাহির গালে কয়েকটা চট দিতে শুরু করলো। নিলয় দৌড়ে সেদিকে যায়। মাহিকে ছেলেটা মারতে মারতে বলল, কুত্তার বাচ্চা, রাস্তার মেয়ে, তোর সাহস কী করে হয় ময়লা হাতে আমার দামি সুটা হাত লাগাতে? তোর হাত আমি কেটে ফেলবো। নিলয় যে মাহিকে সেখান থেকে টেনে তোলে। ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি ভাই, বাচ্চা মেয়েটাকে কেন মারছেন? হালার পো, তোকে কৈফিয়ত দিতে হবে। কে তুই? টোকাই নেতা নাকি? দেখতে তো টোকাই নেতা মনে হচ্ছে। এই টোকাইদের নেতা তুই? হালা, তুই আমার গায়ে হাত দিলি কেন? ছেলেটা কথা না বলে নিলয়কে একটা ধাক্কা দেয়, কিন্তু নিলয় পড়ল না। সে কয়েক পা পিছিয়ে যায়। নিলয়ের দিকে ছেলেটা এগিয়ে আসে। নিলয় তাকে বাধা দিয়ে বলে, দেখুন ভাই, আপনি একটু বেশি রিয়াক্ট করছেন। এই বাচ্চা মেয়েটা ফুল বিক্রি করতে গিয়েছে, আপনি এভাবে তাকে করতে পারেন না। এই তোর সমস্যা কি? তোকে আমি এখানে মেরে ফেলবো, বুঝেছিস? চিনিস আমাকে? আপনার দামি কোটের অনেক দাম, তাই না? ওয়েট। নিলয় রাস্তার আশেপাশে তাকায়। কলার খোসা পড়ে আছে। নিলয় সেটা তুলে নিয়ে ছেলেটার কোটের উপর ছুঁড়ে মারে। অনেকটাই ময়লা লেগে গেছে। মাহি জোরে জোরে হাসে। ছেলেটা বলল, শালা, তুই জানিস না কত বড় ভুল করেছিস তুই? এই প্রিন্সকে চিনিস না শালা। পরে চিনলেও হবে। নিলয় কথাটা বলে মাহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্স নামের ছেলেটা পকেট থেকে ফোন বের করলো। ওপাশ থেকে রিসিভ করতে প্রিন্স বলে, এই কুত্তার বাচ্চা লুজার আমার সাথে মিসবিহেভ করেছে। ওর ছবি তুলে নিয়েছি। শালাকে খুঁজে বের করে তুলে নিয়ে আই। কুত্তার বাচ্চাকে বোঝাবো আমি কি জিনিস। সাথে একটা বাচ্চা মেয়ে থাকবে। যেভাবে হোক যখন খুশি ওকে তুলে নিয়ে আই। ওকে বস, আপনি রিল্যাক্স করেন, ছবি পাঠিয়ে দেন। প্রিন্স ছবি পাঠিয়ে দিল। ট্রাফিক জ্যামে আটকা পড়েছিল প্রিন্স। জানালা খুলে বাইরে দেখতে যাবে, তখনই মাহি আসে ফুল নিয়ে। প্রিন্স প্রথমে গালি দিয়ে ওঠে। মাহি আরও একবার ফুল দিতে যায়, কিন্তু প্রিন্স না শোনায় হাত দিয়ে ডাকে প্রিন্সকে। আর তখনই প্রিন্স গাড়ি থেকে নেমে মাহিকে মারা শুরু করে। এরপর পরের দিন নিলয় ভার্সিটিতে আসছে। ভার্সিটির মেইন গেটে দুটো কালো রঙের গাড়ি দাঁড়ানো আছে। অপরিচিত লোক, কারণ গায়ে কালো শার্ট, দামি জিন্স, ভিতরে সাদা টি শার্ট পরে। ভার্সিটির কোনো স্টুডেন্ট মনে হচ্ছে না এদের। নিলয় একবার ওদের দিকে তাকালো। আগামীকাল এক্সাম, তাই তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে ও। এর আগে যখন এক্সাম হতো তখন মাস্তানি করে পাশ করতো নিলয়। জোর খাটিয়ে স্যারকে পিস্তল দেখিয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু এখন সেটা করা যাবে না। নিলয় চাইলেও করতে পারবে না। নিলয় বেঞ্চে যেয়ে বসলো। সামনের বেঞ্চে তাকিয়ে দেখে নেহা আজও তাকিয়ে আছে ওর দিকে। নিলয় মনে মনে বলল, কি মেয়ে বাবা, অপমান করবে আবার দেখবেও। কালকে তো কত কথা শোনালো, সবার সামনে কত অপমান করলো।
নীলয় কথাগুলো সামনের দিকে তাকিয়ে ভাবছিল। তখনই লেকচারার স্যার রুমে আসলো। তিনি এসে বললেন, কাল এক্সাম, সবাই ভালো করুক এটাই চাই। স্যার, সবাই আর কই বললেন? ভালো তো একাই করে একজন, সে হলো নেহা। তা ঠিক। নেহার কাছ থেকে প্রথম কেউ নিতে পারবে না। সবসময় ক্লাসের যে কোনো এক্সামে টপ হয়েই থাকে। ওনাদের কথা নীলয় মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে শুনছিল দর্শকের মতো। মনে মনে হাসছিল। নীলয় চাইলে মাস্তানি করে প্রথম স্থান কেন, কলেজটাকেও নিজের আয়ত্তে নিতে পারে, কিন্তু নীলয় সেটা করবে না। এখানে সে মাস্তানি করতে আসেনি। নীলয় নতুন শহরে আসার পিছনে বিশাল একটা কারণ ছিল, আর সেই কারণের পিছনে রয়েছে ওর বাবা। স্যার সবাইকে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিতে বললেন, বিশেষ করে নেহাকে তিনি দাঁড় করালেন। নেহার দিকে তাকিয়ে স্যার প্রশ্ন করলেন, তোমার মনে সাধারণত দুটো রং রয়েছে, সেই দুটো রং কি কি আর কেন রয়েছে? দুটো রং না থাকলে কি কি হবে? স্যারের প্রশ্ন শুনে হইচই হয়ে থাকা ক্লাসরুমটা যেন সহসায় নীরবতা ভর করেছে। নেহার দিকে ক্লাসের সবাই তাকিয়ে আছে। প্রশ্নটা আসলে কেমন যেন বেশ জটিল শ্রেণীর, কিন্তু নেহা হলো ক্লাসের প্রথম ছাত্রী। সে সবার থেকে একটু বেশি যেন ব্রিলিয়ান্ট। নেহা বলল, অ্যাকচুয়ালি আমি জানি না স্যার, তবে মানুষের মধ্যে রংধনুর 7 রঙই থাকে, অবস্থা বুঝে রঙের পরিবর্তন হয়। কিন্তু রংধনুতে যে দুটো রং নেই, তা মানুষের মনের মধ্যে থাকে। সেই দুটো রঙের বিশ্লেষণ চাই, কে বলতে পারবে? স্যার, নীলয় বলবে। রকির কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। নেহা কিছুটা রাগী চোখে তাকায়, কারণ সবসময় নীলয়ই এমন প্রশ্নের উত্তর দিয়ে থাকে, আর দিন দিন স্যারের পছন্দের ছাত্র হয়ে যাচ্ছে। স্যার নীলয়ের দিকে তাকায়। নীলয় বিরক্ত হয়ে রকির দিকে চেয়ে আছে, তবে বেশিক্ষণ সে তাকিয়ে থাকতে পারল না। স্যারের অনুমতি পেয়ে নীলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলা শুরু করলো, স্যার, মানুষের মন দুটি রঙে আবদ্ধ, একটি হলো কালো আর একটি হলো সাদা। কালো রঙটি মানুষকে নিকৃষ্ট বোঝায়, আর সাদা রঙটি মানুষকে ভালো বোঝায়। সমাজে অনেক বড় মাপের লোক আছে, তাদের বাইরের থেকে যেমন মনে হবে খুবই ভালো, কিন্তু তারা ভিতর থেকে এক একটা শয়তান। তাই মানুষের মন দুটি রঙে আবির্ভাব দেখা যায়, যা রংধনু তো নেই। গুড, ভালোই বলেছ। যাই হোক, সবাই এক্সামের প্রিপারেশন নাও, দেখা হবে তাড়াতাড়ি। স্যার সেখান থেকে চলে গেলেন। নীলয় বাকি ক্লাস করলো না, সে চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেল। পিছনে রকি দৌড়ে আসছে। নীলয়ের পাশে এসে দাঁড়িয়ে রকি হাঁপাতে হাঁপাতে বলে, নীলয়, তুই এখানে কোথায় থাকিস? কোনো গোপন জায়গাতে? এখানে আমাকে কেউ চেনে না, তাই গোপন জায়গাতে থাকার কোনো মানে হয় না। আমার মেসে থাকবে? না, আমি একা থাকতে পছন্দ করি, আর কোথায় থাকি সেটা নিজের ব্যক্তিগত জায়গা, সেখানে বাইরের কারো প্রবেশ নিষেধ। নীলয় তাড়াতাড়ি ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে আসে। নেহা এসে রকির পাশে দাঁড়ালো। রকির দিকে আগ্রহ সহিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু জানতে পারলে? না, ও কোথায় থাকে কে জানে। তোমার বন্ধুরা তো ভাব কেন? ও এরকমই কম কথা বলে, তবে কালকের কাজটা কিন্তু নীলয় করেনি। জানি আমি, অবশ্য সেটা পরেই জেনেছিলাম। আচ্ছা আসি, দেখি ওই খ্যাতটা কতদিন আমাকে পাত্তা না দিয়ে থাকতে পারে। আমিও দেখাবো নেহা কি জিনিস। নীলয় হাঁটছে রাস্তার এক পাশ দিয়ে। হঠাৎ একটা কালো গাড়ি নীলয়ের পাশে এসে থামলো। গাড়ির ভিতর থেকে একজন লোক চিৎকার দিয়ে নীলয়কে থামতে বলে। নীলয় দাঁড়িয়ে যায়। সেই লোকটা গাড়ি থেকে নেমে নীলয়ের সামনে আসলো। নীলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি নীলয়? হুম। আচ্ছা, ভার্সিটিতে নতুন? হুম। নিজের খেয়াল রেখো, হয়তো ভার্সিটিতে আর নাও আসতে পারো। যদি বাঁচতে চাও তাহলে আজকের মধ্যে ভার্সিটি থেকে, মানে শহর থেকেই চলে যাও, না হলে বস তোমাকে মেরে ম্যানহোলে ফেলে রাখবে। আমি বসকে বলবো তোমাকে খুঁজে পাওয়া যায়নি, চলে যাও। আচ্ছা। হাসছো কেন? ভালোভাবে আজ বলে গেলাম, এরপর সোজা তুলে নিয়ে যাব। লোকটা আবারও গাড়িতে যেয়ে বসে। ড্রাইভারকে ইশারা করে গাড়ি স্টার্ট করার জন্য। কয়েক সেকেন্ড পর গাড়ি স্টার্ট করে লোকটা সেখান থেকে চলে যায়। নীলয় সেখানে দাঁড়িয়ে মুচকে হাসতে থাকে। পকেট থেকে ছোট্ট একটা ফোন বের করলো ও। তারপর কাকে যেন ফোন দেয়। ফোনের ওপাশ থেকে ছেলেটা বলতে থাকে,
ভাই চিন্তা নেই, কাজ হয়ে যাবে। ওকে। আর কোনো হেল্প লাগবে? না। ফোন কেটে দেয়। নিলয় পরের দিন ভার্সিটিতে আসেনি। ভার্সিটির সামনে গতদিনের দুটো কালো গাড়িতে থাকা ছেলেগুলো দাঁড়িয়ে নিলয়ের অপেক্ষা করছে। এরাই মূলত নিলয়কে মারতে এসেছে, বলা যায় তুলে নিয়ে যেতে এসেছে। কারণ এই ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হলো প্রিন্সের লোক, যারা 2 দিন ধরে নিলয়ের উপর নজর রেখেছে। নেহা ভার্সিটিতে এসে নিলয়কে খুঁজেছে। কয়েকবার পিছনে তাকালেও নিলয়কে ক্লাসে দেখেনি। ক্যাম্পাসের অনেক জায়গাতেই খুঁজেছে নিলয়কে, কিন্তু নিলয় কোথাও নেই। রকির কাছে কয়েকবার জানতে চেয়েছে নেহা, নিলয়ের কোনো খবর রকিও দিতে পারেনি। যদিও রকি নিলয়কে আরও বেশি করে বুঝেছে, কিন্তু নিলয়ের কোনো হদিশ নেই নিলয় কোথায়। এক্সামের দিন চলে আসলো। সবাই এক্সাম রুমে বসে আছে। খাতা দেওয়া প্রায় শেষ। নিলয় ভার্সিটির সামনে এসে দেখে ছেলেগুলো আজ নেই। দৌড়ে নিলয় এক্সাম রুমে প্রবেশ করলো। তবে পিছনের দরজা দিয়ে সে সবার পিছনের বেঞ্চে বসলো। অপরিচিত এক টিচার এসে নিলয়ের প্রবেশপত্র চেক করে। খাতা দিয়ে তিনি নিলয়ের থেকে চলে যায়। তারপর এর আগে যখন এক্সাম হতো তখন মাস্তানি করে পাশ করতো নিলয়। জোর খাটিয়ে স্যারকে পিস্তল দেখিয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু এখন সেটা করা যাবে না। নিলয় চাইলেও করতে পারবে না। নিলয় এক্সাম দিয়ে সবার আগে এক্সাম রুম থেকে বেরিয়ে যায়। নিলয় এক্সামের পরের দিন ক্লাসে এসেছে। সবাই যে যার মতো গল্প করছে। নিলয় চুপচাপ বসে ওর নিজের বাবার কথা ভাবছে মা নামের খারাপ একজন মহিলার কথা। স্যার রুমে প্রবেশ করলেন, হাতে একটা কাগজ, হয়তো সেটা রেজাল্ট কার্ড। উনি চেয়ারে বসে। সামনে তাকাতেই দেখে নিলয় মাথা নিচু করে বসে আছে। নিলয়কে একদিন ক্লাসে না দেখে উনি প্রশ্ন করলেন, তুমি কতদিন ক্লাসে আসলে না যে? একটু অসুস্থ ছিলাম। ওকে, কাল এক্সাম হয়ে গেছে, তার রেজাল্ট আজকে দিচ্ছি। ওকে স্যার। এই সাপ্তাহিক এক্সামে প্রথম কে হয়েছে কেউ কি জানো? মানে বলো তো কে হতে পারে? আমি জানি স্যার, আর সে হলো নেহা। না, প্রথম হয়েছে নিলয় হাসান আর দ্বিতীয় হয়েছে নেহা। সবাই ঘুরে অবাক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো। নিলয় নিজের মতো করে বসে আছে। নেহা আরও অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। সবাই তখনও ভাবেনি এমনটা হবে। সবাই জানে নেহা থেকে প্রথম কেউ হবে না, কিন্তু আজ যেন সব ভিন্ন। স্যার বলল, কংগ্রাটস নিলয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে একটু মুচকি হাসলো। সবাই যখন বাহুবা দিচ্ছে তখন নেহা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয়ের কাছে ব্যাপারটা অসহ্য লাগছে খুব। ছেলেরা কিছু বললেই দোষ, আর মেয়েরা যে তাকিয়ে থাকে টিজ করে তখন সেটা না। কি আজব রীতি। স্যার নিলয়কে প্রশ্ন করলো, নিলয় তুমি নিশ্চয় সারা রাত পড়েছ? আচ্ছা, তোমার বাবা কি করেন? বেঁচে নেই স্যার। ও সরি, তোমার আম্মু কি করেন? মা নামের কথাটা শুনে নিলয়ের মাথায় রাগ উঠে গেল। বহু কষ্টে নিজেকে সামলিয়ে চুপ করে থাকলো ও। পৃথিবীতে নিলয়ের সবচাইতে ঘৃণিত শব্দ হলো মা বা নারী। সে মাকে সহ্য করতে পারে না। হাতের আঙুলগুলো সে মুষ্টিবদ্ধ করে নিল। বেঞ্চে আস্তে আস্তে ঘষি দিতে থাকে। স্যার আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলো? বেঁচে নেই। তোমার আব্বু আম্মু দুজনেই বেঁচে নেই? সো স্যাড। সরি নিলয়, বাট তোমার পড়াশোনার খরচ কে চালায় তাহলে? আর ওনারা কিভাবে মারা গেলেন? স্যারের প্রশ্ন শুনে নিলয় স্যারের দিকে রাগি চোখে তাকায়, কারণ নিলয় কখনো তার রহস্য বলতে চায় না। আর স্যার বারবার একই রকম প্রশ্ন করছে। নিলয় স্যারের মুখের দিকে তাকালো। স্যারের মুখটা দেখে কেমন যেন মায়া হলো ওর। এসব প্রশ্ন নিলয়কে এ যাবৎ যারাই করেছে তাদেরকে রাগের বশে মেরে ফেলেছে নিলয়, কিন্তু আজ নিজেকে সামলাতে হচ্ছে তার। তবে সে কিভাবে বলবে স্যারকে? নিলয় তার পড়াশোনার খরচ নিজেই মাস্তানি করে চালায়। কিভাবে বলবে সে? নিলয় নিজেই তার সৎমাকে মেরে ফেলেছে নিজের হাতে। কিভাবে বলবে নিলয়ের সৎ মায়ের হাতে তার নিজের বাবা খুন হয়? তাই এসব প্রশ্ন যারাই জানতে চায় তাদেরকে নিলয় মেরে ফেলে, কারণ এই প্রশ্নের কোনো উত্তর নিলয়ের কাছে নেই। নিলয় কিছুটা মন খারাপের প্রতিচ্ছবি নিজের মুখে এনে বলল, রোড অ্যাক্সিডেন্ট করে দুজনই মারা যায়।
সরি নিলয়, যাই হোক তুমি ভালো করে পড়াশোনা করো, পড়ার খরচ চালাতে সমস্যা হলে আমাকে বলতে পারো। নিলয় স্যারের কথা শুনে মনে মনে হেসে উঠল। নিলয়ের কাছে সত্যি হাস্যকর কথাটি। নিলয়ের যা টাকা আছে তাতে এই ভার্সিটি সবাইকে চালাতে পারবে। নিলয়ের কোনো টাকার প্রয়োজন নেই। ক্লাস শেষ করে বাইরে বের হলো সবাই। নিলয় দূরে বসে আছে, রকি হেঁটে যাচ্ছে। নেহা দৌড়ে রকির কাছে আসলো। রকি প্রশ্ন করার আগে নেহা বলল, আচ্ছা রকি, তোমাদেরকে রিফাতের লোকেরা তুলে নিয়ে যায়, এরপর তোমরাও ভার্সিটিতে ফিরে আসলে, কিন্তু তারপরে রিফাতের লোকেরা আর এলো না, তারা কোথায়?